অ্যাজ পার প্ল্যান আজকে আমরা প্রজেক্ট 3 করতেছি, ডায়াবেটিস ক্লাসিফায়ার ডিটেকশন, সিএসভি ডাটা সেট। আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল আজকে শিখব এবং এই মডেল দিয়ে আমরা এই কাজটুকু করব। এবং অ্যাসাইনমেন্ট 2 আমরা আজকে বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট 2টা আমাদের এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস শেষ, মেশিন লার্নিং দিয়ে করার জন্য আমাদের এখানে অ্যাসাইনমেন্ট 2 আমরা ওপেন করে দিয়েছিলাম আহ, গত বছর। এই বছর আমরা প্রজেক্ট 2তে যেটা করা লাগবে, আমরা এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস যা যা আমরা শিখছি আজকে, যেহেতু আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক শুরু করতেছি, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে আমরা এক্সিস্টিং যে মেশিন লার্নিং মডেলসগুলো আছে সেগুলো আমরা একটু কম্প্যারিজন করব এবং ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ আর্কিটেকচারগুলো দেখব। আর এটা এএনএন বাদেই মেশিন লার্নিং দিয়েই আপনারা একটা প্রজেক্ট করবেন, যেটা হচ্ছে নাম দিবেন আপনার নাম, প্রজেক্ট 2 ক্লাসিফিকেশন ইউজিং সিএসভি ডেটা, আইপিওএনবি ফাইল, অ্যান্ড দেন প্রেজেন্টেশন হচ্ছে আপনাদের ওই পুরো কাজটা করার শেষে একটা প্রেজেন্টেশন আপনারা বানাবেন 5 মিনিট 10 মিনিটের, যতটুকু হয় আপনার কাজের উপরে, আপনার নাম দিয়ে প্রজেক্ট টু ক্লাসিফিকেশন ইউজিং সিএসভি ডাটা এমপি4, এই এমপি4 ফাইল, এই দুইটা ফাইল আপনারা সাবমিট করবেন। আপনাদের কোডের ফাইল আইপিওএনবি ফাইল এবং একটা ভিডিও ফাইল এমপি4 ফাইল, আর এটা হচ্ছে আপনাদের ট্রেন যে মডেলটা তৈরি হবে সেটার কেরাস ফাইল, ডট কেরাস বা ডট এইচ ফাইভ ফাইল। যদিও আপনার ডট কেরাস বা ডট এইচ ফাইভ ফাইল এখনো গুগল ড্রাইভে আমি নিয়ে আনো শেখাই নাই, সুতরাং এইটা আপনাদের না দেখাইলেও নাও সাবমিট করলেই চলবে আপাতত। অ্যান্ড দেন আমাদের এইখানে এটা হচ্ছে প্রজেক্ট দেখাচ্ছি, তো আমাদের এটা ইমেজই হবে, প্রজেক্ট এগুলো না। এটা যখন আমরা আসলে অল প্রজেক্ট শেষ করব তখন এর অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট 2। কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন যেটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, এইট ক্লাস হচ্ছে, সরি অ্যাসাইনমেন্ট 2, কারণ ইমেজের কাজ তো আপনাদের হয় না, এটা সাউথ ইস্টের অলরেডি একটা ডিপার্টমেন্টে করাচ্ছি। তো আচ্ছা, এইখানে আপনাদের যেটা সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট 2 ইডিএ, ওকে, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, আইপিওএনবি ফাইল সেম জিনিস, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এমপি4, এই যে এই দুইটা ফাইল আমি মাত্র একটু আগে যেটা বললাম। আর হচ্ছে এখানে সিএসভি ফাইল দিয়ে করবেন, মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, যা যা জিনিস শিখছেন সব কিছুই অ্যাপ্লাই করে এটা সাবমিট করে দিবেন। সো এইটা অলরেডি আমাদের ডেডলাইন চলতেছে এই এপ্রিলের 8 তারিখ পর্যন্ত। সো আমি রিকোয়েস্ট করব অ্যাসাইনমেন্ট 1ও আমাদের এপ্রিলের 8 তারিখ পর্যন্ত চলতেছে, এই দুইটা যাতে সবাই সাবমিট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই 8তম ক্লাস পর্যন্ত আমাদের অল স্ট্রাকচারাল বেস ওয়ার্ক শেষ। এখন আমরা আহ, শুরু করব হচ্ছে ডিপ লার্নিং বেস অ্যানালাইসিস। সো আমরা ডিপ লার্নিং এর জন্য আমরা রেগুলার যেই ফাইলগুলো ইউজ করি সেই প্যাকেজগুলো ইম্পোর্ট করব। আমরা নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সিবর্ন, অ্যান্ড দেন একটা ফাইল, র ফাইলই নেই ডায়াবেটিস সিএসবির, গিট হ্যাবের একটা ফাইল আমি নিলাম। সো সিএসবি এটা ওপেন হোক। ওকে, এখানে আমি একটা ডায়াবেটিস ডট সিএসবি একটা ফাইল নিছি, যেখানে আমার ইয়েটা খুবই শর্ট, যে জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, 9টা কলাম নিচ্ছি, কারণ আমরা 6 নাম্বার ক্লাস পর্যন্ত 7 নাম্বার ক্লাস পর্যন্ত যে প্রজেক্টগুলো করছি, এই প্রজেক্টগুলো কিন্তু অলমোস্ট আমাদের প্রজেক্ট ছিল, যে প্রজেক্টগুলো আমরা সিএসবি ডাটা সেট দিয়ে মেশিন লার্নিং দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করছি। আর এর আগে আমরা 5 নাম্বার ক্লাস পর্যন্ত এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করছি। আজকে যেহেতু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক করবো, এই জন্য একটু ছোট ডাটা সেট দিয়ে আমরা স্টার্ট করলাম, ডিপ লার্নিং আমরা ঢুকবো আস্তে আস্তে। তাহলে এটা তো আমরা জানি, আমরা ডায়াবেটিসের শেপটা দেখলাম যে আমাদের এখানে 768টা রো এবং 9টা কলাম আছে, এর মধ্যে একটা কলাম হচ্ছে আউটকাম কলাম। সো কোনো নাল আছে কিনা আমরা 7 নাম্বার প্রজেক্টও আমরা চেক দিছি, এটা আমাদের রেগুলার টাস্ক। সো আমাদের কোনো ডাটা সেটেই নাল নাই, যদি নাল থাকতো
তাহলে আমরা ওইটাকে ফিল না করতাম, ইম্পিউট করতাম। এবং ফিল না এবং ইম্পিউট করার আগে আমরা ওর মধ্যে কোনো ডুপ্লিকেটস ডেটা আছে কিনা, যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি। ইভেন ডুপ্লিকেটস ডেটাগুলোকে সরানোর জন্য আমরা মিন মিডিয়ান যে কোনো একটা চুজ করতাম, দেন স্ট্রিপ করতাম কলাম ডুপ্লিকেটস আছে কিনা, কোনো রো ডুপ্লিকেটস আছে কিনা। এগুলো করে আমরা পুরো প্রসেস করে ফেলতাম এবং লাস্টে ইম্পিউট করে আমরা আসলে প্রত্যেকটা সেলকে আমরা একটা মিন অথবা মিডিয়ান করে ডেটাগুলো দিয়ে ফিল আপ করতাম। সো এই মুহূর্তে আমাদের এই ডায়াবেটিসের যদি আমি দেখি, তাহলে আমার 9টা কলামের এই হচ্ছে আমার ডেটা, এবং এই হচ্ছে হলো আহ, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যেটা আমরা এর আগেও দেখছিলাম। এখন আমি একটা র ডেটা বের করি এখানে। যেহেতু এটা হচ্ছে ডায়াবেটিস, সো ডায়াবেটিস আমরা ডিটেকশন করব, হয় ডায়াবেটিস আছে নাহলে ডায়াবেটিস নাই। সো এটা ডিটেকশন করার জন্য আমাদের একটু র ফাইল আমরা নেই, প্রি প্রসেস করব। সো আমরা প্রি প্রসেস করার সময় আসলে রেগুলার যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রি প্রসেস করার সময় আমরা আমাদের টার্গেটেড কলামটাকে আমরা মানে আলাদা করে রাখি, অন্যান্য সব কয়টা কলামকে আমরা প্রি প্রসেস করি। এইখানে আপনার টার্গেটেড কলাম এবং হচ্ছে প্রেগনেন্সি কলাম, এই দুইটা কলামকে আমরা ড্রপ করতেছি, কারণ এই দুইটা কলাম এখানে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট বেস কলাম, কারণ এই ডায়াবেটিসের সাথে আমার প্রেগনেন্সির একটা রিলেশন আছে। সো এটাকে আমি যদি একটু ড্রপ করে দেই, তাহলে আমার যে আদার্স ডাটা সেটগুলো আছে এগুলোর মধ্যে আমরা একটু প্রি প্রসেস করব। এই দুইটা কলাম আমরা আবার পরে অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে এখন আমাদের নর্মালি আমরা কি করি, আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করি। মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য আমাদের আহ, যতগুলো প্রসেস আছে, এখন যেহেতু এখানে কোনো মিসিং ভ্যালু নাই, সুতরাং আমাদেরকে হইতেছে গিয়ে আহ, তাও যদি ডাটা সেট ছোট কিন্তু বড় ডাটা সেট হলে তো আমরা বুঝতাম না যে মিসিং ভ্যালু আছে কি নাই। তো আমরা অ্যাজ ইউজুয়াল যতটুকু করা সম্ভব আমরা ওইটা করি। তো আমরা যদি স্পেসিফিক মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য যদি কোনো একটা স্পেসিফিক রোকে চিন্তা করি, আমরা যদি মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে চাই তাহলে ফিল না ফাংশন ইউজ করলেই কিন্তু মিন করে দিলে ওখানে প্রত্যেকটা কলামের মিন বসাই দিবে। এখন আমি যদি অ্যাকচুয়ালি যেমন ইনসুলিনে আমার এখানে কিন্তু 0 0 অনেকের আছে, তো অ্যাকচুয়ালি কি মানুষের ইনসুলিন 0 হয়? হয় না। কিন্তু এই ডাটা সেটটার মধ্যে কিছু ইরর আছে। এই ইররগুলো আমি যখন করছি তখন আমার চোখে ধরা পড়ছে, যার কারণে এই ডাটা সেটগুলোকে যদি আমি মিন করি তাহলে কিন্তু আমার মিনটা ভুল ভালো আসতে পারে, কারণ এখানে অনেক ডাটা আছে যেগুলো অ্যাকুরেট না। কারণ এই ডাটা সেটটা নিয়ে যখন আমরা ওই র ফাইলটা নিয়ে আমি একটু দেখছিলাম, তখন আমি দেখছিলাম যে এই র ফাইলের ডাটা সেটের মধ্যে অসংখ্য ডেটা আছে যে ডাটাগুলো মানে অ্যাকুরেট ডেটা না। এটা হচ্ছে কেউ এই ডাটাটা ওখান থেকে নেওয়ার পরে হয়তোবা কোনো সেল ফাঁকা পাইছে, নিজে একটা আন্দাজে ডাটা দিয়ে দিছে, এরকম আমার কাছে মনে হয়েছে। সো এই জন্য আমি এটার একটা সেল ধরতেছি। সাপোজ ধরেন এই ডেটা র আমি যেহেতু এই প্রেগনেন্সি এবং আউটকামকে ড্রপ করে ডেটা র এর মধ্যে রাখলাম, এই ডেটা র এর ইনসুলিনের আমি ইউনিক ফাংশন ইউজ করা মানে ইনসুলিনের মধ্যে ডাটাগুলো আমি একটু দেখতে চাচ্ছি। সো ইনসুলিনের মধ্যে এই হচ্ছে আমার ডেটা শিট, এবং এই ডেটা শিটের মধ্যে আমার আহ, এইটা এখানে আমি একটু দেখে দেখতেছি যে এটাকে আমি মিন করব না মিডিয়ান করব, এখানে কোনো আমার গ্যাপ ভ্যালু নাই, আমি দেখে নিছি একটু আগে। বাট যদি আমার ডাটা হচ্ছে মিন মিডিয়ান করার ক্ষেত্রে আমরা তো অলওয়েজ দেখি যে যদি আমার ডাটাগুলো অনেক বেশি ব্যবধান থাকে তখন আমরা ওই ডাটাটাকে মিডিয়ান করে নেই। মানে আমার কার্ভটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কার্ভটা যদি এরকম হয়, সাপোজ। আচ্ছা, একটা কোশ্চেন আসছে স্যার, মাল্টি কলোনারিটি অ্যাভয়েড করার সময় প্রথমেই ভিআইএফ গ্রেটার দেন 10 এলিমেন্ট করে দেয় কেন? আশিক, ইয়ে হিমেল, এটা কিসের কোশ্চেন হঠাৎ করে? মাল্টি কলোনারিটি মানে কি? স্যার মাল্টিকো লিনিয়ারিটি হইলো মানে
একটার সাথে মানে কোরিলেশন অনেক বেশি থাকলে আর কি, তখন প্রথমেই মানে কোনো প্রি প্রসেসিং না করে ওই মিউচুয়াল ইনফরমেশন যেটা আর কি দেখলাম, মিউচুয়াল ইনফরমেশন বুটস্ট্র্যাপ বেসড মিউচুয়াল ইনফরমেশন বের করে তারপরে বিএএফ যেগুলা 10-এর বেশি থাকে ওইগুলা বাদ দিয়ে দেয় আর কি। তো এটা যদি আমার মনে হয় যে এই দিয়ে আমার ফিচার সিলেকশন করা ইজি হয়, তাহলে এটা আমরা করব, সমস্যা নাই তো। জি স্যার। মানে ভিআইএফ না স্কোরটা, মাল্টিকলারিটি তো আমার, একটা হচ্ছে আমি লিনিয়ার স্কেলে চেক দিই যে আমার একটা কলামের সাথে আরেকটা কলামের ডিপেন্ডেন্সি কতটুকু। সো এটা হচ্ছে লিনিয়ারিটি চেক দেয়া। আর মাল্টি কোলিনিয়ারিটি তো হচ্ছে মেবি স্ট্যাটিস্টিক্যাল আরেক ধরনের ইয়ে। এটা রিগ্রেশন ডাটার ক্ষেত্রে বোধহয় কাজ হয়, মাল্টিপল রিগ্রেশন ওর টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর হাইলি কোরিলেটেড, মিনিং ওয়ান ক্যান লিনিয়ারলি প্রিডিক্টেড ফ্রম দ্য আদার্স উইথ হাই অ্যাকুরেসি। ওই তো একটা ডাটা সেটের সাথে, মানে একটা, সরি, একটা কলামের সাথে আরেকটা কলামের হাইলি কোরিলেশন, এবং কলামগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। না, আগে তো বলেছেন ইয়ার কথা, মাল্টি কলারের কথা আগে বলেছেন ঈদের আগে। হ্যাঁ, কোথায় কোথায় ইউজ হয় সেটাও। হুম, আমরা ফিচার সিলেকশন ঠিক তো আছে। কোরিলেশন বের করে, আমরা যখন ফিচার সিলেকশন পাই আমার এই স্কোর তো বের করার অটোমেটিক্যালি তো বের হয়ে যায় যে আমি বলছি যে যদি আমার স্কোরটা ওয়ানের কাছাকাছি, মানে ওটাকে পজিটিভ যদি হয় তাহলে এক ধরনের কোরিলেশন, আর যদি এটা -1-এর কাছাকাছি হয় তাইলেও হাইলি কোরিলেশন, ওইখান থেকে আমি বের করতে পারি। বাট ও যেটা বললো সেটা হচ্ছে যে ভিআইএফ ভ্যালু, এটা আমি আসলে কখনো ইউজ করি নাই। ভিআইএফ স্টার্স at 1 with higher values indicating greater multi collinearity. VIF equals to 1, no correlation between the predicted and others. আচ্ছা, 1 এবং 5-এর মাঝখানে থাকলে মডারেট কোরিলেশন। আর হচ্ছে, আচ্ছা, ভিআইএফ স্কোর দিয়ে আমরা কখনো আসলে বের করি নাই, এটা আর স্কোয়ারের একটা ভ্যালু থেকে ভিআইএফ স্কোর বের করে। এটা হচ্ছে ফিচার সিলেকশনের আরেক ধরনের অ্যাপ্রোচ, ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। আর আমি সরাসরি কোরিলেশন থেকেই বের করতেছি। হিমেল, কি বুঝতে পারছেন? আপনার এই কনসেপ্টটা আরেকটা ডিফারেন্ট ফিচার সিলেকশন অ্যাপ্রোচ। এই যে দেখেন, আমি যে কোরিলেশন ম্যাট্রিক্সটা বের করছি, আপনার এটা ভালো হলো, চমৎকার একটা জিনিস শেখা হলো। আপনি যে কোরিলেশনের কথা বলতেছেন সেটা হচ্ছে ভেরিয়েন্ট ইনফ্লেশন ফ্যাক্টর, যেটা এক ধরনের থট ফিচার ইলিমিনেশন বা ফিচার সিলেকশনের ক্ষেত্রে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স, এই যে +1 অর -1 এর সাথে হাইলি কোরিলেট কোএফিসিয়েন্ট চেক দেয়, এটা হচ্ছে কোর ফাংশনটা কাজ করে কোরিলেশন ম্যাট্রিক্সের ওয়েতে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো বোথ আর কারেক্ট, আমি তো কখনো এটা ইউজ করি নাই। সো না, মাল্টি কলারের কথাও চলে আসে একটু ভিতরে দিয়ে গেলে। মাল্টি কলারে আপনি নর্মালি রিগ্রেশন +1 - 1 হ্যাঁ, এটা করছেন আর কি, বা হ্যাঁ, হ্যাঁ, কোরিলেশন। হ্যাঁ, কোর ফাংশনটা তো বিল্ড ইন, ও যেটা দিচ্ছে হ্যাঁ সেটাই। স্যার, এখন আপনার ক্লাসে হ্যাঁ, আর কয়টা ক্লাস আছে আপনার কোর্সে? কয়টা ক্লাস আছে? 18টা ক্লাস, আজকে 8টা, তার মানে আরো 8টা। মেবি আমরা হ্যাঁ, আর 1 মাসে শেষ করবো আর কি, দুটা দুটা করে ক্লাস সপ্তাহে টানলে শেষ করতে পারবো। হ্যাঁ, ঈদের আগেই শেষ করে দিন। আপনিও পারেন না, সময় হয় না। আর সময়টা পাই না, এই এগুলো হচ্ছে একটা মুশকিল। মানে যতদিনই ঈদের ভাবছি আগে হয়ে যাবে। বৃহস্পতিবারে করাবো, ততবারই কোনো না কোনো একটা ঝামেলা না, হয়ে যায়। দরকার নেই স্যার, শুক্রবারই রাখেন, আমাদের অন্য কোর্স টোর্স আছে, হ্যাঁ, শুক্রবার শুক্রবার। না মানে ওই সমস্যা তো নাই, ঈদের সমস্যা আগে নাই। শেষ হয়ে যাবে আশা করি, কারণ ঈদ তো বোধহয় ও হচ্ছে আপনার ঈদের জুনে। ঈদের আগে, ঈদ পর্যন্ত যাওয়ার দরকার নেই। ঈদ পর্যন্ত যে ক্লাসটা, যে কয়টা ক্লাস হবে হ্যাঁ, সেটাই আর কি। শেষ, হ্যাঁ, ঈদের হয়ে সময় যাবে, থেকে শেষ। হ্যাঁ, এক আধ দিন হয়ে আপনি যাবে। হয়তো ডবল নিয়ে নিলেন, এইটা তাহলেই এইটাই হবে। আমার টার্গেট আছে, বৃহস্পতি শুক্র নিব, বাট হুম, ঈদের মাঝে ছুটিতে মধ্যে সব ছুটে শেষ। যেতে পারে আর কি। হ্যাঁ, এই ঈদের ছুটিতে সব শেষ। শেষ হ্যাঁ। হয়ে যাবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমি যেই মানে ওই ইনসুলিন কলামটার যে ডেটাগুলো দেখলাম, আমি এখন এই ইনসুলিন কলামের ডেটাগুলো দেখে আমি চিন্তা করতেছি যে সাপোজ এর তো কোনো আমার মিস মিস ভ্যালু নাই, কোনো স্পেসিফিক সেলে মিস ভ্যালু নাই, সে আমাকে ফিল না করে আমাকে অটোমেটিকলি পাচ্ছি। বাট কোশ্চেন হচ্ছে যদি থাকে, সেক্ষেত্রে আমি মিন করব না মিডিয়ান করব?
আমি এর আগেও এটা বলছি আপনাদেরকে, আপনারা বলতে পারবেন কিনা যে মিন করব না মিডিয়ান করব, কোনটা করলে আমি কোনটা কোন সময় করব এটা বুঝবো কিভাবে? বলতে পারবেন হিমেল অথবা নাজমুল ভাই, কেউ একজন? যদি আমার কোনো একটা ভ্যালুর কার্ভ যদি আমি এরকম দেখি যে মানে আমার ভ্যালুটার ডিস্টেন্স অনেক বেশি, কোনো একটা স্পেসিফিক আমি এখানে একটা ফিচারের ডেটাকে যদি আমি বসাই, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার ক্ষেত্রে যদি আমি দেখি কার্ভটা এরকম গেছে, আর যদি কার্ভটা এমন যায় যে সাপোজ কার্ভটা হচ্ছে এরকম গেছে মানে উঁচু হয়ে এরকম গেছে মানে ডিস্টেন্স কম, এই ডিস্টেন্স কম হলে কিন্তু আমি মিন করলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি ডেটার ডিস্টেন্স অনেক বেশি থাকে, লাইক আপনি এই ডেটাটার দিকে তাকান, এখানে শূন্য আছে আবার 140ও আছে, তার মানে ডিস্টেন্স কিন্তু ইউজ। স্যার মিন হ্যাঁ, স্যার মিন ব্যবহার করব যখন ডাটা সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড থাকবে, আর হ্যাঁ মিডিয়ান নরমালি। ব্যবহার করব যখন সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড থাকবে না আর কি। হ্যাঁ, মানে অনেক ডিস্টেন্স থাকবে, ওই যে আমি যখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করি তখনই আমি এই ডিস্টেন্সটা দেখতে পারি আর কি। জি নরমাল স্যার। নরমাল ওই ডিভিয়েশন থাকবে না হুইস্কার তখন, প্লটে এটা অনেক হ্যাঁ, নরমাল হুইস্কার ডিস্ট্রিবিউশন প্লটে যখন থাকবে। করলে আর কি তখন দেখা যাবে যে আউটলায়ার কম, তখন মিডিয়ানে মানে মানে রাইট, মিন বের করবো। আর যদি আউটলায়ার অনেক বেশি থাকে তখন মিডিয়ানে যাব। ট্রু ট্রু, ভেরি ট্রু। ওকে, না আউটলায়ার আউটলায়ার ঠিক আছে স্যার, কিন্তু হচ্ছে যে এটা বুঝবো কিভাবে যে এটা অনেক ডিস্টেন্স আমি বেশি খুব স্প্রেড। সহজ ভাবে বলছি, মানে হিমেল যেভাবে বলছে ও হচ্ছে যে একটু স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলছে, মানে আমি সহজ ভাবে বলছি আমি যদি আমার ওই স্পেসিফিক কলামের ডাটা সেটের ডিস্টেন্স অনেক বেশি দেখি, সাপোজ ধরেন এখানে আমার শূন্য আছে আবার 300 আছে, 342 আছে, তার মানে ডিস্টেন্স তো অনেক বেশি। ঠিক আছে, এরকম যদি ডিস্টেন্স অনেক বেশি দেখি সেক্ষেত্রে আমি হইতেছে কি গড় করা আমার জন্য উচিত হবে না, কারণ গড় করলে আমার ওই ডিস্টেন্সের একটা ভ্যালু এখানে চলে আসতে পারে। হ্যাঁ, তখন হচ্ছে মিডিয়ান করাটা ভালো, যে ওর মাঝের যেই ভ্যালুটা আছে ওইটাকে আমি পাবো। আর যদি আমি গড় করি তাইলে দেখা যাবে যে মিসিং ভ্যালুটার মধ্যে কিন্তু আমার ওই এভারেজ ভ্যালুটা অনেক ডিস্টেন্সে চলে আসতে পারে। সো হ্যাঁ স্ক্যাটার, বেশি স্ক্যাটার হ্যাঁ, স্ক্যাটার বেশি হলে তখন স্ক্যাটার হচ্ছে যদি যে ডেটা থাকে হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ আমি ওকে, ছড়িয়ে ছিটিয়ে থাকলে তখন হ্যাঁ হচ্ছে তাহলে যে মিডিয়ানটা মিডিয়ান। নিয়ে আমার জন্য উচিত হবে। সো এইখানে আমি যেই ডাটাগুলো দেখতে পারতেছি, আপনি যদি দেখেন মেজরিটি, এটা তো খোলা চোখে দেখা যাচ্ছে কেন, কারণ হচ্ছে এই ডাটা সেটটা ছোট, মাত্র অল্প কিছু ডাটা সেট। বাট আমরা যখন সাইবার সিকিউরিটি ডেটা নিয়ে বা বড় বড় যেটা, ওখানে আপনার 1 লাখ 1.5 লাখ লগ হয়, অপারেশনাল লগ হয়, সিকিউরিটি লগ। সো তখন আসলে ডেটা বোঝা খুব মুশকিল এইখানে। ছোট নেওয়ার কারণ একটু বোঝার জন্য আর কি, যে এখানে দেখেন আপনার ডেটাগুলো কিন্তু 293 400, বেশিরভাগ ডেটাই অনেক বড় বড় ডেটা, খুব অল্প অল্প কিছু ডেটা আছে। সো আমি এখানে মিডিয়ানও নিতে পারি আবার মুডও নিতে পারি, এখানে কিন্তু আমার খুব বেশি একটা ডিস্টেন্স আছে এরকম না। কিন্তু অনেক সময় দেখা যায় ডেটা সেটের মধ্যে কিন্তু অনেক ডিস্টেন্স থাকে, তখন প্রবলেম হয়ে যায়। আচ্ছা, হোয়াট এভার, আমি এটাকে যদি এটার মিন ভ্যালুটা দেখি, যে আমি এটার একটা নাম পাই, একটা ভ্যালু এটা বের করতেছি মিন, অথবা আমি মুডও ইচ্ছা করলে বের করতে পারি, যে এর মিন বের হয়েছে সাপোজ 80। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই এটাকে যদি আমি রিপ্লেস করে দিই, ওই যে জায়গাগুলোতে নান পাবো, সেই আমরা কিন্তু ফিল না দিয়ে এটা করতে পারি, ইম্পিউট দিয়ে করতে পারি, এটা আরেকটা ওয়ে। সেটা আমি বললাম যখন এটা আপনার যেটা যখন পছন্দ তখন আপনি সেটা করবেন। সো এটা একটা ওয়ে, সেটা হচ্ছে যে আমি যেই ভ্যালুটা পাইলাম আর কি মিন করে অথবা মুট করে যেই ভ্যালুটা পাইলাম, সেই ভ্যালুটা হচ্ছে আমি স্পেসিফিক বলে দিব এই যে কোন কলামের ডট দিয়ে আমি রিপ্লেস করব, যেখানে যেখানে সে নান পাবে, খুব ভালো করে খেয়াল করেন, নান সরাসরি হচ্ছে ওই ফিল্ডা যে কাজটা করে সেই কাজটাই করবে। সেখানে আমি সরাসরি রাউন্ড ভ্যালু যেটা পাইলাম, মানে আমি সরাসরি এখানে ফাংশনটাও লিখে দিতে পারি অথবা এই ভ্যালুটুকু শুধু কিন্তু লিখে দিতে পারি, তাই যেখানেই নান পাবে 80 বসাই দিবে। এই হচ্ছে issue। ঠিক আছে, ইন প্লেস ট্রু করে ও এখানে সব মানে মিসিং ভ্যালুজ যত সেল আছে ওগুলোকে সে কাভার করবে। আচ্ছা, এখন আমি যদি আহ, দেখি যে আমার এখানে আর কোনো ধরনের কলাম আছে কিনা যেগুলো আমার হচ্ছে নাল ভ্যালুজ আছে, সো আমি এখানে ইজ নাল দিয়ে আমি একটু সর্টেড করলে দেখতেছি যে না আমার এখানে নাল ভ্যালুজ নাই। এখানে হচ্ছে আগেও ছিল না, যদি থাকতো তাহলে আমি ওগুলাকে আস্তে আস্তে সর্টেড করতাম আর কি।
ঠিক আছে। আচ্ছা, কিভাবে সর্টেড করতাম একটু আমি না যেই স্যার, নাল ভালো থাকলে ওটাকে একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করছেন কি কমান্ড দিয়ে? এই যে মানে আমি 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 সরাসরি নামপায়ে রাউন্ড নামে আমি একটা ফাংশন ইউজ করতেছি আর কি, যেটা হচ্ছে আমি ওই স্পেসিফিক কলামের মিন ফাংশনটা বললে, এখানে যদি মুড বলি তাহলে ও কি করবে, ওই কলামের এই কলামের মুডটা বের করে আমাকে দিবে। হ্যাঁ, আর যদি মিন বলি তাহলে মিনটা বের করে দিবে। তাহলে আমি জাস্ট ওই বলবো নাম পায় নান, স্পেসিফিক এই কলামে যেখানেই নাম পাবে নান পাবে সেইখানেই হচ্ছে আমার এই 80টা বসায় দিবে। এখানে আমি কিন্তু সরাসরি 80টা আচ্ছা, বসাতে পারি। এই ফর্মুলাটাই এখানে জাস্ট আমি বসাই দিচ্ছি আর কি, বুঝছো? ঠিক আছে স্যার, একবার বের করে নিচ্ছেন তারপরে একবার আমি না প্লেস করে বের দিচ্ছেন। করে নিচ্ছি বলতে আপনাকে বোঝানোর জন্য, বাট এই লাইনটা তো আমার করার প্রয়োজন নাই। আমি আচ্ছা ডিরেক্টলি স্যার। এখানে ফাংশন আচ্ছা, কল করলেই তো অটোমেটিকলি বসাই দিবে আর কি, এই, ঠিক আছে। বুঝছেন? আচ্ছা। সো তো এইটা হচ্ছে আমি প্রত্যেকটা কলাম ইউনিকলি ধরে ধরে আমি ওই ফিল না করলে ওইটাও কিন্তু ফাংশন কল করে করতেছি, ভুলভাল হইতে পারে। আবার যদি ইমপিউট করি সেটাও ভুল হইতে পারে, কারণ মেশিন করলে যে কোনোভাবেই ভুল হইতে পারে। আবার আপনি যদি মনে করেন আপনি একসাথে এই কাজটা করবেন অনেকগুলো ফাংশনের মধ্যে, হ্যাঁ, তাইলেও কিন্তু আপনি কি করতে পারেন, অনেকগুলো ফাংশনের মধ্যে কিন্তু আপনি এই ফাংশনটাকে রাউন্ড করে করে ঘুরাইতে পারেন। কিভাবে একটা ফাংশন তৈরি করে, আপনারও তো ফাংশন করা আমি শিখাইছি। ধরেন সাপোজ আমি এই কলামে আমার মিসিং ভ্যালু আছে, এই কলামে আছে, ফিল না করলে কি হয়, সে পুরো ডাটা সেটের মধ্যে ও ফিল না করে দেয়। আর ইমপিউট করলে কি হয়, আমরা টার্গেটেড কলামটাকে ড্রপ করে দিয়ে পুরো ইনপুট ডাটা সেটের উপরে আমরা মানে ইমপিউট ইউজ করে ফেলি, এটা ডাটা এরে দিয়ে রিপ্লেস করি। আর এখানে হচ্ছে আমি যেই যেই কলামগুলোতে আমি ধরেন পাইলাম ওই কলামগুলোর নাম আপনি এখানে লিখে একটা অ্যারে আকারে সাজায় নিলেন। এখন ও যখন এই লুপটা ঘুরবে তখন ও একটা একটা করে কলাম এখানে ধরবে, ওই ভেরিয়েবল ওয়াইজ এখানে ধরবে প্রথমে গ্লুকোজ, ওইটারে রিপ্লেস করবে, তারপরে আবার যাবে, তারপর ধরবে বিএমআই, তারপর ব্লাড প্রেশার, তারপর স্কিন থিকনেস। ও প্রত্যেকটাই লুপ ঘুরে ঘুরে ও হচ্ছে পুরো মিসিং ভ্যালুগুলোকে ওর গড় দিয়ে বসাই দিবে। আর যদি আপনি মুড দেন মিনের জায়গায় তাহলে মুড দিয়ে বসাই দিবে। ক্লিয়ার? আমি তো এতদিন ফাংশন ইউজ করে করেছি, এখন ম্যানুয়ালি আপনাকে আর কি শিখাইলাম, এই। আচ্ছা, আর যেটা হচ্ছে আমাদের পদ্ধতি যেটা দিয়ে আমরা মিসিং ভ্যালুস হ্যান্ডেল করি, যদি মাল্টিপল কলামস মানে এমন থাকে যে মাল্টিপল কলামসের মিসিং ভ্যালু আছে, সো তখন আমরা যেটা ইউজ করি ইমপিউটার, সেটাও আপনি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে আমি এই ইমপিউটার ইউজ করলাম যেখানে হচ্ছে মানে মাল্টিপল মিসিং ভ্যালুস থাকলে আমি সেটাও ইউজ করতে পারি। এখন প্রি প্রসেসিং এর সময় না আমরা ডাটা সেটের অ্যাকুরেসি ইমপ্রুভ করার জন্য আমরা প্রি প্রসেসিং করার ক্ষেত্রে আমরা কোনো ধরনের বাধা ধরা নিয়ম মানি না। আমরা যখনই দেখি অ্যাকুরেসি ইমপ্রুভ হচ্ছে না, মানে মেশিন লার্নিংয়েই ট্রাই করি আগে অ্যাকুরেসি ইমপ্রুভ করার জন্য মডেলের, যখন দেখি হচ্ছে না তখন কিন্তু আমরা সব ধরনের প্রসেস অ্যাপ্লাই করে করে প্রি প্রসেসিংটাকে আরো হ্যান্ডেল করা স্টার্ট করি, মানে ওভারফিট হওয়ার আগ পর্যন্ত। 70%, 75% আমার ভ্যালিডেশন আসছে ট্রেন মডেলের, তো তখন আমি চিন্তা করতেছি এটাকে 80%-এর উপরে উঠানো যায় কিনা। আর যদি 100% বের হয়ে যায় তাহলে তো এটা ওভারফিট হয়ে যাবে, সো ওই পর্যন্ত যাব না। তা অনেক সময় দেখা যায় আমি যে স্টাইলে মিসিং ভ্যালু হ্যান্ডেল করলাম কেবল ম্যানুয়ালি, এভাবে করলেই আমার রেজাল্ট ভালো আসে। যদি না হয় তাহলে আমরা তো জানি যে আমরা সিম্পল ইম্পিউটার ইউজ করব। সিম্পল ইম্পিউটার আমি মিন দিয়েও করতে পারি, মিডিয়ান দিয়েও করতে পারি। দেখেন আমি এই স্ট্র্যাটেজিটা মিন দিয়ে করলাম, এটা একভাবে মিসিং ভ্যালু হ্যান্ডেল করলো, কিন্তু এই মিসিং ভ্যালু ছোট ডাটা সেটে 700-800টা রোয়ের ডাটা সেটে কিন্তু মিসিং ভ্যালু হ্যান্ডেল করা একটা করলেই হয়, ঠিক আছে? কিন্তু যদি ডাটা সেট হয় হচ্ছে 1 লাখ 1.5 লাখের ডাটা সেট বা 20,000 25,000-এর ডাটা সেটে বলি, তখন অনেক সময় কিন্তু আমরা এই রিপ্লেসমেন্ট করার পরেও যদি অ্যাকুরেসি না বাড়ে তখন আমরা ইমপিউটও করি, যাতে ওইটা মানে মিডিয়ান ভ্যালু দিয়ে আবার ট্রাই করি যে হয় কিনা। এই যে এখানে ইমপিউট সিম্পল ইমপিউটার ইউজ করে স্ট্র্যাটেজি মিডিয়ান বললাম, ও এবার প্রত্যেকটা রো এর উপরে কাজ করবে এবং সেটা ইমপিউটে রাখবে এবং ইমপিউটটাকে ফিট ট্রান্সফর্ম করবো ডাটা রো এর মধ্যে। ডাটা রো কোনটা, যেটার মধ্যে আমার প্রেগনেন্সি কলাম আর হচ্ছে আমার টার্গেটের যে কলামটা ছিল আচ্ছা, ডায়াবেটিসের ওইটা নাই। আচ্ছা স্যার, এমনি আমরা ভ্যালু রিপ্লেস করার চেষ্টা করব, কিন্তু যখন যে হবে না তখন অনেক বড় ডাটা হবে বা অ্যালগোরিদম ধরতে পারবে এক্স্যাক্টলি, না, তখন আমরা তখন ইমপিউটার ইউজ ইমপিউটার করি। করব।
ইম্পিউটার করব এবং খালি চোখে ইন্টারপ্রিটেশন করার ট্রাই করব যে আমাদের অ্যাকচুয়ালি ডাটা সেটটা মিন করলে বা মিডিয়ান করলে কোনভাবে ভালো হয়। অনেক সময় মনে হবে যে মিন করলে ভালো হবে, মিন করার পর দেখা গেল অ্যাকুরেসি ভালো আসে নাই এবং এটা প্রিসিশন খারাপ, তখন আবার মিডিয়ান করে দেখতে হবে, দেখা যাবে ধাম করে রেজাল্ট ভালো এসে পড়ছে, বুঝছেন? আর নর্মালি যেটা করি ইনপুটটা ছাড়া সেটা কি বলে স্যার? আমি তো ক্লাস করি না, ওই সেটা ওইটা কি মানে বলে? ওইটাকে আমরা বলি ম্যানুয়াল ম্যানুয়াল প্রসেস, মানে কোড করে করতেছি, কোনো ফাংশন ইউজ করতেছি। এখানে তো সিম্পল ইম্পিউটার, আমি এটা ফাংশন ইউজ করতেছি। এই যে আমি সাইকিড লার্ন বলছিলাম কি, এটা একটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, মেশিন লার্নিং এর প্ল্যাটফর্ম। এর মধ্যে ইম্পিউট কি, একটা লাইব্রেরি, তার ভিতরে অসংখ্য প্যাকেজ আছে। তার মধ্যে সিম্পল ইম্পিউটার হচ্ছে কি, একটা প্যাকেজ, তার আন্ডারে ঠিক আছে এরকম স্যার। অসংখ্য হ্যাঁ, ফাংশন রেডি করা আছে আমরা যেগুলো ইউজ করি। ঠিক আছে, এই যে আমরা যখন প্রোগ্রাম শুরু হয় তখন দেখবেন অনেকগুলো আমরা কি করি, লাইব্রেরি কল করি। সো এই লাইব্রেরি গুলো আমরা কল করি কিসের জন্য, যাতে করে ওই হ্যাঁ, ফাংশন ঠিক গুলো ইউজ আছে করতে স্যার। পারি। হ্যাঁ, কিন্তু নর্মাল সময় কি করি ওইটা? নর্মাল নর্মাল সময় সময় আমরা কি কোড করি? করি ডিরেক্ট, এই যে যেমন আমি এখানে কি করলাম, আমি ডিরেক্ট ও, কিন্তু মিনের ফাংশনটা ইউজ করছি, আমি কিন্তু ইম্পিউটারের হাতে ছাড়ি নাই। ইম্পিউটারের ভিতরে তো অ্যালগোরিদম আছে, আর মিনের মধ্যে তো সিম্পল, যে সব ডাটা যোগ করো, যতগুলো ডাটা তা দিয়ে ভাগ দাও। ওকে, ওকে। ঠিক আছে, এর মানে নামপাইয়ের ফাংশন গুলো হচ্ছে নর্মাল ম্যাথমেটিক্স। আর যেগুলো এই যে ইম্পিউটার অথবা লেভেল এনকোডার, এগুলো হচ্ছে কি অ্যালগোরিদম। ঠিক আছে। আমি আর একটা জিনিস, সহজ জিনিস বুঝি না স্যার, ওই যে সাইকিট লার্ন কখন ইউজ করি, মানে সাইকিট লার্ন কখন ইউজ করি? আচ্ছা, এটা আমি বলছিলাম হচ্ছে 5 নাম্বার ক্লাসে, আপনি যদি আরেকবার একটু দেখেন, দেখবেন সাইকিট লার্ন হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমরা এরকম আরেকটা প্ল্যাটফর্ম দেখবো 13 নাম্বার ক্লাসে, ওটা হচ্ছে টেনসার ফ্লো, ইমেজ নিয়ে যখন কাজ করব। তো সাইকিট লার্ন এই প্ল্যাটফর্ম হচ্ছে মানে যারা পাইথন বা মেশিন লার্নিং নিয়ে কাজ করে তাদের জন্য, যে এখানে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে রিগ্রেশন ডাটা, আমরা 12 নাম্বার ক্লাসে রিগ্রেশন ডাটা নিয়ে কাজ করব। এরপর হচ্ছে ক্লাস্টারিং এর ক্ষেত্রে, মানে ওয়েদার ডেটা অথবা যেটা হচ্ছে স্যাটেলাইট ডেটা, এই ডেটাগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক অ্যালগোরিদম ইউজ হয়। ঠিক আছে, যে অ্যালগোরিদম গুলো ইউজ করার জন্য অসংখ্য প্যাকেজ বা ফাংশন রেডি করা আছে সাইকিট লার্নে, যেটা জাস্ট কল করলে, যেমন ওই যে আমি সিম্পল ইম্পিউটার কল করলাম, ও আমাকে কিন্তু মিডিয়ান ইম্পিউট করে দিল। ঠিক আছে, প্রি প্রসেসিং এ হেল্প করলো। সো এই জন্য আমরা সাইকিট লার্ন ইউজ করি, এই এই প্ল্যাটফর্মটাতে রেডি করা আছে। এই যে প্রি প্রসেসিং এ আপনি যদি ক্লিক করেন দেখবেন, প্রি প্রসেসিং এ আমি এতদিন পর্যন্ত যা যা আপনাকে শিখাইছি ও সব কিছু কিন্তু এখানে রেডি করাই আছে, মানে কোড গুলো সব রেডি করা। বুঝছেন আমি কি বললাম? ও, কোড গুলো কল করেন তাই বলতেছেন? হ্যাঁ, ওই কলগুলো আমরা কল করি। এই যে সিম্পল ইম্পিউটার যে কল করলাম, এটা কোথায় করা, এটা তো এই যে সাইকিট লার্নে করা, এখানে প্রি প্রসেসিং এ করা। কথা বুঝেননি? হ্যাঁ, ঠিক আছে স্যার, অনলাইন থাকার কারণে ওইটা অটো চলে আসে, তাই তো, অটো এরকম? চলে আসে, হ্যাঁ। কোল্যাব ওইটার সাথে এই যে নর্মালাইজেশন করার সময় আমরা মনে আছে মিন ম্যাক্স স্কেলার করছিলাম, মানে যারা জি রেগুলার ইউজ করতেছেন তারা বলতে পারবেন আর কি, হ্যাঁ। তারপর এই যে নর্মালাইজ করার সময় আমরা মিন ম্যাক্স স্কেলার ইউজ করছিলাম। এরপর হচ্ছে লেবেল এনকোডার ইউজ করছিলাম ক্যাটাগরিক্যাল ফিচার গুলোকে ঠিক করার জন্য। ঠিক আছে না, এগুলো সবই স্যার। কিন্তু কোড করা এখানে, এই যে প্রি প্রসেসিং এ সব কোড করা, শুধু আমরা ওইখানে ফাংশনটাকে কল করতেছি আর কি। ওকে স্যার, ওকে। আচ্ছা স্যার, আপনি কি কোনো সময় এসপিএসএস করান? এসপিএসএস যেটা আছে, আমার স্পেস। একটা পেপার আমি লিখছি, এটা Q1 এ এখন রিভিউতে আছে আর কি, ল্যান্সেটে, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর 42। ওই ইম্প্যাক্ট ফ্যাক্টরে আমি এসপিএসএস এবং আর এর বিরুদ্ধে লিখছি পেপার, বুঝছেন? মানে এসপিএসএস এবং আর এগুলো অনেক আগেকার মডেল ছিল ডেটা সায়েন্সের ক্ষেত্রে, ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে। বাট মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং ইউজ করে পাইথন দিয়ে আমি সেই কাজটা করতে পারি, কিন্তু কম্পিউটেশনাল কস্ট অনেক কম। আমি এটা প্রুফ করার চেষ্টা করছি আর কি, বুঝছেন? ওকে স্যার, এই এসপিএসএস জন্য, এর কি কোনো সময় ক্লাস ক্লাস নেন স্যার, না কয়েকটা না ক্লাস না, নেন? না, 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 কারণ এসপিএসএস দিয়ে যা যা বের করা যায় সব কিছুই হচ্ছে আমরা পাইথন দিয়ে কোল্যাবে বের করতে পারছি। ওকে এখন যা যা বের করছি সবই এসপিএসএস দিয়ে করা যায়, কিন্তু এসপিএসএস দিয়ে আমাকে র কোড করে কাজ করতে হয় এবং এটা একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, যার কারণে আমার মানে ওইটা ইউজ করা হয় না আর কি। আগেকার সময় প্রফেসররা ওইটাই ইউজ করতো ডেটা অ্যানালাইসিস করার জি ক্ষেত্রে। স্যার, ওকে স্যার। আচ্ছা, সো ইম্পিউটার
আচ্ছা, আমি এই যে ডেটা অ্যারে বের করলাম। এখন সিম্পল আমরা যেভাবে মানে লাস্ট ক্লাসগুলোতে করছিলাম সেভাবে হচ্ছে আমি ডেটা অ্যারেটা বসাই দিব। আমার ডাটা সেট ডেটা রটার মধ্যে বসাই দিব। এই যে ডেটা অ্যারেটা আমি হচ্ছে যে ডাটা র এর কলামসগুলোতে এই প্রত্যেকটা কলামের সব কয়টার আমি ইম্পিউটার ভ্যালু পাইছি সেগুলো আমি সেট করে একটা ডাটা ফ্রেম বানাই। এই নতুন একটা ডাটা সেট বানাইলাম যেটার নাম হচ্ছে ডায়াবেটিস ডিএফ। এখন এই ডায়াবেটিস ডিএফ ডাটা সেটটা যদি আমি দেখি তাইলে এটা এমন একটা ডাটা সেট হইলো যে ডাটা সেটের মধ্যে আর কোনো মিসিং ভ্যালু নাই। মানে কেন নাই বলতেছি, বিকজ অফ আমি ম্যানুয়ালিও করলাম আবার হচ্ছে ইম্পিউটার ইউজও করলাম। এখন কি আমার সব ধরনের প্রসেসিং করা শেষ। এখন আমি লাস্ট মানে প্রসেসিং করার শুরুতে দুইটা কলাম ফেলে দিছিলাম, ড্রপ করে দিছিলাম। একটা হচ্ছে আমার টার্গেটেড কলাম আর একটা হচ্ছে আমার প্রেগনেন্সি কলাম, কারণ এই দুইটা কলাম আমার চেঞ্জ করার দরকার নাই। এখন আমি ওই ডায়াবেটিসের প্রেগনেন্সি কলামটা আমি বসাই দিচ্ছি এই ডায়াবেটিস ডিএফএ প্রেগনেন্সি নামে। আর এই ডায়াবেটিসের আউটকাম কলামটা আমি বসাই দিচ্ছি ডায়াবেটিসের আউটকাম নামে একটা নতুন কলাম করে ডাটাগুলো রিপ্লেস করছি। দেখেন এখানে প্রেগনেন্সি কলাম এবং হচ্ছে ডায়াবেটিস কলাম নাই কিন্তু আপনার আউটকাম কলামটা নাই, যেটা আমাদের টার্গেটেড কলাম। এখন যেটা অ্যাড করার পরে কি হবে, পরে আপনার প্রেগনেন্সি তারপরে হচ্ছে আউটকাম আসবে এবং নতুন একটা ডাটা সেট আমি পাবো। যে ডাটা সেটের মধ্যে আমার শুরুতে যে 9টা কলাম ছিল এখন সে 9টা কলামই আছে এই যে প্রেগনেন্সি, এই হচ্ছে আউটকাম। কারণ এই আউটকামটা তো হচ্ছে আমার ডায়াবেটিস আছে বা নাই। আর প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে মানে একদম নিউমেরিক্যাল ভ্যালু ছিল, ফিক্সড, কোনো ধরনের ফ্লটিং ভ্যালুস ছিল না বা মিসিং ভ্যালুস ছিল না, যার কারণে এটা আমি নেই। ওকে, আমাদের মোটামুটি প্রি প্রসেসিং কিন্তু শেষ। এখন আমরা একটু ডেটা অগমেন্টেশন করব, কারণ যেটা আমরা গত 6 ক্লাসে এবং 7 ক্লাসে আমি দেখাইছিলাম। যারা প্র্যাকটিস করতেছি তারা তো জানি ডেটা অগমেন্টেশন আমি কেন করব। কারণ আমি আসলে যদি ভ্যালুস কাউন্ট করি এই, হ্যাঁ, তখন আমি আসলে দেখব যে আমার আসলে কি ওই আলটিমেটলি আমার ভ্যালু যদি ইমব্যালেন্স থাকে তাইলে আমি ডেটা অগমেন্টেশন করব। যদি ব্যালেন্স থাকে তাইলে আর আমার দরকার নাই। আর ইমব্যালেন্স থাকলে কি আমার হইতে পারে যে আমার ওয়ানের ভ্যালুটা অনেক বেশি আছে, জিরো কম আছে, মানে আমার নর্মালের ভ্যালু কম। তখন আমি বলছিলাম গত ক্লাসে যে মেশিন কোনোভাবে যদি বায়াসড হয়ে যায় কোনো ডাটা সেটের উপরে তাহলে কিন্তু আবার প্রবলেম। এই জন্য আমরা কি স্যার করি। আপনি তো আগে হ্যাঁ, ক্লাস ওয়েট ইউজ করছিলেন। কি ইউজ করছিলাম? স্যার ক্লাস ওয়েট ক্লাস ওয়েট বলতে? ওই ডাটা ব্যালেন্স করার জন্য। প্রসেসটা বলো ইন্টারভাল আরেকবার। ক্লাস, হিমেল ডাটা আরেকবার একটু ইন্টারভালের বুঝেন। ক্লাস বলছেন নাকি? হিমেলের কথা আমি বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। মানে নিজে মানে জেনারেট করেও কিন্তু আমি ডাটা ব্যালেন্স করতে পারি। বাট এখন আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি যেখানে আমি ডেটাকে কমায় অথবা বাড়ায় আমি ডেটাকে ব্যালেন্স করব। এর আগে আমি কোন ব্যালেন্সের প্রসেস দেখাইছিলাম? আচ্ছা, এখন মনে পড়তেছে না কোন প্রসেস দেখাইছিলাম, আমার মনে পড়তেছে না। এই ডেটা অগমেন্টেশন প্রসেস হচ্ছে আমি আগে আমার কাউন্ট প্লটটা করি। সি বর্ণের কাউন্ট প্লট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কতগুলো ডেটা আছে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে ডেটা আছেই 768টা ডেটা, 768টা পেশেন্টের, যেখানে আমি কাউন্ট প্লট করলাম আউটকাম, যেহেতু আমাদের টার্গেটেডটাকে আমরা যদি দেখি ডায়াবেটিস ডিএফ ডেটা সেটের, জিরো আছে অলমোস্ট 500-র কাছাকাছি, আর ওয়ান আছে হচ্ছে 300-র কাছাকাছি। তার মানে 200 ডাটা সেটের হচ্ছে ইমব্যালেন্স আছে। 6 নাম্বার ক্লাসে আমি মেবি দেখাইছিলাম ফেটাল হেলথের একটা বিশাল ইমব্যালেন্স ছিল। সেখানে আমার ফেটাল হেলথ ভালো, ফেটাল হেলথ খারাপ, খুবই খারাপ, 1 2 3 তিনটা ক্লাস ছিল। তখনও কিন্তু আমি অগমেন্টেশন করছিলাম, কারণ অগমেন্টেশন করলে হয় আমি ডাটা সেট বাড়াবো নাইলে আমি ডাটা সেট কমাবো। সেক্ষেত্রে যদি সিএসভি ফাইল হয় তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আমি যদি ডাটা সেট বাড়াইতে যাই তাহলে আমাকে কিন্তু এখানে বাইরের থেকে ডাটা এনে এখানে আমাকে ইনসার্ট করতে হবে। সেক্ষেত্রে আমি আমার মেশিনকে কিন্তু ভুলভাবে ট্রেন করতেছি।
তো আমি যদি মেশিনের ডাটা সেট এখানে যদি অল্প ডাটা, তো আমাকে হয় অনেক মানে আরো ডেটা কালেক্ট করতে হবে হসপিটাল থেকে, না হলে আমি এটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করতে পারবো, এটাকে আমি কমাইতে পারি। ঠিক আছে। সো কোনটা করব এটা একদমই আমার উপর ডিপেন্ড করবে। সো আমি যদি ভ্যালুস কাউন্ট করি, আমি কাউন্ট করলে খুবই স্পেসিফিক যদি যাই, আমার কাছে মনে হয় যে দুইজনের মধ্যে 300টা মানে 200টা ডাটার মধ্যে একটা গ্যাপ আছে। সো আমরা কি করি, আমরা হচ্ছে যে এইটাকে প্রথমে 0 এবং 1 এরকম যদি আমার আরো ক্লাস থাকতো, 0 1 2 3 এরকম যদি আমার আরো আউটকাম থাকতো, আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমি ডাটা সেট বানায় নিতাম। এই জন্য আমরা এখানে সাইকিট লার্নের একটা রিস্যাম্পল অগমেন্টেশনের জন্য রিস্যাম্পল একটা প্যাকেজ আমরা ইউজ করব। এই রিস্যাম্পলটা আমরা ইউজ করার ক্ষেত্রে আমরা দেখব যে ওই ডায়াবেটিসে আসলে মূলত আমার 0 এবং 1, তার মানে জিরো যেগুলো আছে আউটকামে, যেই কলাম রো গুলোতে 0 আছে সেগুলোকে নিয়ে আমি একটা ডাটা সেট বানাইলাম DF0। আবার যেগুলোর মধ্যে 1 আছে সেগুলোকে নিয়ে আমি একটা ডাটা সেট বানাইলাম DF1। তাহলে এখন আমার দুইটা ডাটা সেট হলো, একটা হচ্ছে DF0 যেখানে আছে হচ্ছে 500টা রো, ঠিক আছে, আরেকটা হচ্ছে হলো DF1 যেখানে আছে হচ্ছে 268টা রো। সো এখন আমার জন্য কোনটা সহজ হয়, 268টাকে বাড়ানো আমার জন্য ভালো হবে, না 500 থেকে ওইটাকে কমায় 300 আনা আমার জন্য বেটার হবে, কোনটা ভালো হবে? ওকে, বাড়ানো বলতে মানে অগমেন্টেশনের কথা বলছেন নাকি? হ্যাঁ, আমি যদি এখন মানে এখানে যদি বাড়াইতে চাই, হ্যাঁ, আমি যেরকম 6 নম্বর ক্লাসে তখন আমি ডাউন স্যাম্পল দেখাইছিলাম, যে ধরেন এইখানে 500টা ডেটা আছে, আমি এটাকে 300টা ডেটা নিলাম, ঠিক আছে, 300টা টার্গেটেড কলাম করলাম। আবার যদি আমি স্যার, 1কে যেটা বাড়াই, কম আছে ওইটা বাড়ায় বাড়ায় নিব স্যার। এই বাড়িয়ে নেওয়া তো যদি কঠিন হবে, বাড়িয়ে এখন নেওয়া কঠিন হবে না, নর্মাল নিয়ে দিব। না না, ইস্যুটা বুঝেন, সেটা হচ্ছে যদি আমি আপ স্যাম্পলিং, আচ্ছা একটু পরে বন্ধ হয়ে যাবে, আমরা আবার এখান থেকে ডিসকাশনটা শুরু করব। সেটা হচ্ছে আমি আপ স্যাম্পলিংও করতে পারি, আবার ডাউন স্যাম্পলিংও করতে পারি। সো আমি 6 নম্বর ক্লাসে ডাউন স্যাম্পলিং দেখাইছিলাম, আজকে আমি স্যার আপ এখানে মনে হয় স্যাম্পলিংটা ডাউন দেখাবো। স্যাম্পলিং করাটা স্যার বেটার হতো না, কারণ যদি আমরা আপ স্যাম্পলিং করি, ডেটা যদি অগমেন্টেশন করে বাড়ায়, তাহলে তো স্যার মেশিন ভুল ডেটাতে টেন্ড হওয়ার একটা পসিবিলিটি এক্স্যাক্টলি থেকে যায়। এক্স্যাক্টলি মেশকাত, এই কথাটা মনে রেখো, আমি এখান থেকে স্টার্ট করব সেকেন্ড সেশনে 10-15 মিনিট পরে। ভেরি গুড পয়েন্ট। এটাই 6 নম্বর ক্লাসে আমি দেখাইছিলাম। আজকে আমরা কমাইতেও পারি বাড়াইতেও পারি, এই সিদ্ধান্তটা আমরা একটু পরে নিচ্ছি সেকেন্ড সেশন। আমরা ডাউন স্যাম্পল করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমি যেহেতু 6 নাম্বার 2 নাম্বার প্রজেক্ট, যখন আমি ফেটাল হেলথের উপরে প্রজেক্ট করছিলাম তখন আমি ডাউন স্যাম্পলিং দেখাইছিলাম। আজকে আমি একটু আপ স্যাম্পলিং দেখাই। একই জিনিস, যে আমরা রিস্যাম্পল ইউজ করব। সো রিস্যাম্পল ইউজ করার ক্ষেত্রে আমরা কি করি, রিস্যাম্পল ইউজ করার ক্ষেত্রে আমরা হচ্ছে ওকে বলে দিই যে আমার ডাটাটা কি হবে। ওকে, রিস্যাম্পলে আমরা যখন ইউজ করব তখন আমরা বলে দিব যে আমার ডাটাটা কতটুকু হবে। এখন যদি আমি আপ স্যাম্পলিং করি তাহলে আমি DF1টাকে আমি বাড়াবো, যেহেতু এটা মাত্র 300 আছে, বা 300 কম আছে, রাইট। সো ওইটাকে যদি আমি এখন 500 করে দিই, আমি এন স্যাম্পলস বললাম 500, তার মানে DF1 হচ্ছে আমার অরিজিনাল ডাটা সেট, যেটাকে আমি এন স্যাম্পলস করতেছি 500 এবং রিপ্লেস করে দিচ্ছি ট্রু। তাহলে যদি র্যান্ডম স্টুড করি তাহলে আমার DF1 আপ স্যাম্পল হচ্ছে, এবং এই DF1 আপ স্যাম্পলে আমি যদি এখন তাকাই তাহলে দেখবো আমার 1-এর ভ্যালু হয়ে গেল কতগুলো, 500টা রো হয়ে গেছে। তাহলে আমার আহ, ভ্যালু হচ্ছে কতগুলো, আমার আলটিমেট ভ্যালু যতগুলো হচ্ছে 0 ছিল 500টা, এখন আমি 1টাও কি করলাম 500টা করে নিলাম। যেহেতু ফেটাল হেলথে আমি ডাউন স্যাম্পলিং দেখাইছিলাম, আজকে আমি আপ স্যাম্পলিংটা করে দেখালাম। কিন্তু এই আপ স্যাম্পলিং করব না ডাউন স্যাম্পলিং করব, এটা একদমই ডিপেন্ড করবে হচ্ছে যিনি প্রোগ্রামার তার উপরে। এখন প্রোগ্রামার যদি মনে করে যে আমি ডাউন স্যাম্পলিং করে প্রি প্রসেসিং করলাম, করে এখন আমি যে রেজাল্টটা পাচ্ছি এটা আপ স্যাম্পলিং করে দেখি যে রেজাল্টটা কিছুটা ভালো হয় কিনা, তাহলে সে আপ স্যাম্পলিং করবে। ওকে, তার মানে আমি এখন DF1
ওয়ানটাকে আপস্যাম্পলিং করে 500 রো বানাইছি। এখন কি নর্মাল ওই যে ফার্স্ট সেকেন্ড ক্লাসে আমি যেভাবে দেখাইছিলাম কনক্যাটিনেশন করা, তাহলে আমি এখন কনক্যাট ফাংশন ইউজ করে আমি কি করব, DF0 এবং DF1 আপস্যাম্পলকে আমি মার্জ করব। তাহলে এখন আমি মার্জ করে আমি নতুন একটা ডাটা সেট পাইলাম, সেটা হচ্ছে কি ডায়াবেটিস DF1। ঠিক আছে, আমি একটু 1 মিনিট ব্রেক নিচ্ছি। ওকে, তাহলে এখন আমি 0 এবং 1-এর আমি আমার ডাটা সেট ছিল আহ, 768টার মতন। এখন আমি 1000 রো বানায় নিছি। এখন অল্প ডাটা সেট থেকে আমি যেই ভ্যালুগুলো বাড়ালাম, এই আপস্যাম্পলিং করলাম, এটা রিস্যাম্পল কিন্তু করছে সে এক্সিস্টিং ডাটা সেটগুলোর সাথে মিল রেখে। সে কিন্তু পুরো রো ধরে আপস্যাম্পল করছে এবং এটা মেশিন কিন্তু নিজে থেকে করছে। সো এটা কিন্তু আমরা করাটা আমাদের জন্য গুড প্র্যাকটিস না। এটা আমরা ইমেজ যখন করব বা ভয়েস যখন করব তখন আমরা এটা করতে পারি। কিন্তু নর্মালি আমরা চেষ্টা করব যদি ডাটা অনেক থাকে সেক্ষেত্রে আমরা ডাউন স্যাম্পল করাটাই হচ্ছে বেটার ওয়ে, যেটা আমাদের আলাপ হচ্ছিল। ওকে, এখন আমি যদি এই ডায়াবেটিস DF1-এর আউটকামের ভ্যালু কাউন্ট করি, তাহলে আমি দেখব 0 500টা আছে, 1 500টা আছে। সো আমি এখন নর্মালি আমাদের রিস্যাম্পল প্রসেসের পরে আমরা ইচ্ছা করলে ওই প্রত্যেকটা ডেটার আমরা আবার ওইটার শেপ, ওইটার ইনফরমেশন, ডেসক্রিপশন সবই আমরা দেখতে পারি। এবং আমরা যেহেতু প্রি প্রসেসিং করে নিছি, কোনো নাল ভ্যালুস নাই এবং আমাদের 0 থেকে 8 পর্যন্ত সব কয়টা আছে, তাহলে এখন আমরা কি করব, স্প্লিট করব। তাহলে স্প্লিট করার ক্ষেত্রে আমাদের প্ল্যান কি, আমরা ইনপুটগুলোকে আলাদা করে ফেলি এবং আউটপুটটাকে আলাদা করে ফেলি। যেভাবে আমরা স্প্লিট করি ঠিক সেইভাবেই আমরা ফিচার স্প্লিটিংটা করে ফেলি। তাহলে ডায়াবেটিস DF1 হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালুস, যেখানে ইনপুটগুলোকে আমি এক্সে রাখলাম এবং আউটপুট কলামটাকে আমি ওয়াইতে রাখলাম। সো আমার এক্স ইনপুটে কি কি আছে, একদম 0 থেকে 7 গ্লুকোজ থেকে প্রেগনেন্সি পর্যন্ত 8টা কলাম, আর 9 নাম্বার কলাম হচ্ছে আমার ওয়াই, যেটা হচ্ছে আমার টার্গেটেড কলাম। সো আমরা যেহেতু ট্রেন টেস্ট স্প্লিট আমরা আগেই শিখছি, সো সেইভাবে আমরা স্প্লিটিং করে ফেলি। এবং আমি 8 নাম্বার 7 নাম্বার ক্লাসেও কিন্তু আমি মেশিন লার্নিং ইউজ করা আমরা শিখছি, যে কিভাবে আমরা মেশিন লার্নিং এ বিভিন্ন মডেল ইউজ করবো। এবং আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে আমাদের একজন পার্টিসিপেন্ট আমাদের নাজমুল ভাই, উনি একটা পেপারও করে ফেলছে যেটা প্রি প্রিন্টে আছে। সো ভেরি গুড। এখন আমরা যেটা নতুন করে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এক্সিস্টিং মডেলটাকে বিট করার জন্য আমরা নিজেরা কাস্টম মডেল বানানোর চেষ্টা করব, এবং সেটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে, ডিপ লার্নিং দিয়ে। সো ট্রেন টেস্ট স্প্লিট তো আমরা জানি, এটার আমি আজকে ভাঙলাম না। আমি আজকে জাস্ট দুইটা স্প্লিটিং করলাম ট্রেন টেস্ট স্প্লিটের। আমি এক্স এবং ওয়াই কে জাস্ট 80% 20% আমি স্প্লিট করলাম, যেখানে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনে 80%, এক্স টেস্ট এবং ওয়াই টেস্টে 20% রাখলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে ANN ক্লাসিফিকেশন। সো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ক্লাসিফিকেশনটা কি, আজকে একদমই ফার্স্ট ক্লাস, আমরা ডেটা সায়েন্সে আস্তে আস্তে ঢুকতেছি। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বোঝার জন্য আপনাকে বুঝতে হবে মূলত আমি যেই ডাটা সেটগুলো CSV সেট দেই, সেই CSV ফাইল, অথবা আমি যদি কোনো একটা ইমেজ দেই, সেই ইমেজের ফাইলটাকে মূলত ইনপুট হিসাবে আমার মেশিনের কাছে পাঠাইতে হয়। সো আমি যদি এখন এখানে প্রত্যেকটা কলাম, যে কলামগুলো আমার ইনপুট, এই কলামগুলোকে আমি ধরলাম যে সাপোজ X1, এটা হচ্ছে X2, কলামগুলোর নাম দিচ্ছি আর কি, এটা হচ্ছে X3, আমি XN ডাইমেনশন পর্যন্ত আমি ধরেন আমার কলাম আছে। তাহলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কাজ করে হচ্ছে অনেকটা আমাদের ব্রেনের মাথার মতন। কিরকম, আপনি যতগুলো ইনপুট দিচ্ছেন, আমি ইনপুটগুলোকে যদি এইভাবে চিন্তা করি যে আপনি ইনপুট দিচ্ছেন হচ্ছে 12টা, আর সে ডিসিশন নিচ্ছে 2টা, হয় 0 হবে নাইলে কি 1 হবে, 2টা ডিসিশন। মানে সে ক্লাসিফাই করতেছে কিন্তু একটাকে, যে হয় 0 হবে নাহলে 1 কে। তার মানে এইটা হচ্ছে আপনার ইনপুট লেয়ার, খুব ভালো করে বুঝেন।
এটা হচ্ছে আপনি ইনপুট লেয়ার, যতগুলো আপনি ইনপুট দিবেন। ইমেজের ক্ষেত্রে প্রত্যেকটা পিক্সেল হচ্ছে ইনপুট, আর সিএসভি ফাইলের ক্ষেত্রে প্রত্যেকটা কলাম হচ্ছে ইনপুট। আর আউটপুট হচ্ছে আপনার টার্গেটেড কলামে যেই আপনি লেভেলটা বলতেছেন যে 0 হইলে আমার নর্মাল, 1 হইলে হচ্ছে আমার ডায়াবেটিস আছে। সো এইটাকে সিগনিফাই করার জন্য আমি এখানে দুইটা নিউরন চিন্তা করলাম। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এখানে আর্টিফিশিয়াল শব্দটা বাদ দেন। যদি নিউরাল নেটওয়ার্ক আমি চিন্তা করি, তাহলে আমাদের শরীরের মধ্যে যতগুলো অর্গান আছে, প্রত্যেকটা অর্গানের সাথে কিন্তু আমাদের ব্রেনের একটা কানেকশন আছে। এবং এই কানেকশনগুলো কিভাবে যায়, সেগুলো নিউরনসের মাধ্যমে যায়। যারা সায়েন্সে পড়ছি তারা জানি যে বায়োলজিক্যাল নিউরনস কানেক্ট থাকে কিভাবে। আমি যদি বায়োলজিক্যাল নিউরনসের একটা স্ট্রাকচার আপনাকে দেখাই। আচ্ছা, এই যে এই জিনিসটা আপনি বুঝলে খুব ক্লিয়ারলি বুঝবেন। দেখেন আমাদের শরীরে আমাদের শরীরে প্রত্যেকটা সেলের মধ্যে এরকম ছোট 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 ড্যান্ড্রাইটস থাকে। এই ড্যান্ড্রাইটস গুলো আমাদের কোষস্থ সিগন্যাল, সে কিন্তু একজনের মাধ্যমেই পুরো শরীর ধরে একজন থাকে, এবং একজনের মাধ্যমে আমাদের ব্রেনের কাছে যায়। এখন আমার ব্রেনের কাছে যখন যায়, তখন সেখানে কিন্তু আমার ছোট ছোট ওই মানে ওই ইয়ে সিনাপসের যেই ইনফরমেশন গুলো, সেটা আমার ব্রেনের কাছে আসে, এবং ব্রেন তখন একটা ডিসিশন নেয়। এই যে একটা কনসেপ্ট, বায়োলজিক্যাল কনসেপ্ট, এইখান থেকে আসছে হলো এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট, যে আপনি ইনপুট দিচ্ছেন অনেকগুলো, যেগুলো এই যে ছোট ছোট ড্যান্ড্রাইটস গুলো যেভাবে কাজ করে, এবং সেইটা একটা নিউক্লিয়াসের মধ্যে পাঠাচ্ছে, পাওয়ার হাউস। সেটা হচ্ছে আপনার এইখানে ফাংশন। যেভাবে মেশিন লার্নিং এ আপনি লজিস্টিক রিগ্রেশন, এসভিএম, আপনার হইতেছে গিয়ে লিনিয়ার রিগ্রেশন, দেন আপনি ট্রি, র্যান্ডম ট্রি, আপনি অনেক কিছু ইউজ করছেন, মডেলস ইউজ করছেন। এবং নাজমুল ভাই ওনার পেপারে আমাদের যে 12টা মডেল, ওই 12টা এক্সিস্টিং মডেলই ইউজ করছেন। করার পরে আপনি একটা রেজাল্ট বের করছেন যে অমুক মডেলটা আমার অমুক ডাটা সেটের জন্য বেটার কাজ করে। সো সেম ভাবে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের এই নিউক্লিয়াসটা হচ্ছে এই অ্যাক্টিভেশন ফাংশন। যে অ্যাক্টিভেশন ফাংশনটা আপনি মূলত নিজে তৈরি করবেন। এই অ্যাক্টিভেশন ফাংশনটা আপনি যদি নিজে তৈরি করতে যান, তাহলে আপনাকে দেখতে হবে এক্সিস্টিং অ্যাক্টিভেশন ফাংশন কি কি আছে। ঠিক আছে, যে অ্যাক্টিভেশন ফাংশনটা মূলত ইনপুট থেকে ক্যালকুলেশন করে, এবং এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো আপনাকে একটা রেজাল্ট দিবে। তার মানে আপনার যে আউটপুট এই লেয়ারটা, এই যে এই দুইটা লেয়ারের মধ্যে আপনার কি থাকবে, একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। এটা আপনাকে মনে রাখতে হবে, যেটা ক্যালকুলেশন করবে। কি থাকবে, একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। তো অ্যাক্টিভেশন ফাংশন কত রকমের হয়, আপনারা আজকে একটু পড়াশোনা শুরু করেন, নেক্সট সপ্তাহে আমরা এটার আরো গভীরে যাব। অ্যাক্টিভেশন ফাংশন কত রকমের হয়, আমি যদি বলি যে অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে যদি আপনারা ঘাটাঘাটি করেন, যে অ্যাক্টিভেশন ফাংশনের স্ট্রাকচারাল ইয়েটা কি, আপনারা দেখবেন যে নিউরাল নেটওয়ার্কে অ্যাক্টিভেশন ফাংশন অনেক রকমের হইতে পারে। এবং অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে মূলত আপনার একটা ক্যালকুলেশন কাজ করে। যে ক্যালকুলেশনটা কি, সেটা হচ্ছে যে আপনি যে ইনপুট দিচ্ছেন, সেই ইনপুটটার সাথে একটা আপনার যে একটা ওয়েট, এটা মাল্টিপ্লাই হয়ে আপনার প্রত্যেকটা ইনপুট, যদি 12টা ইনপুটের জায়গায় 12,000 ইনপুটও হয়, বা আপনার ইমেজ হলে তো তখন মানে 12 লাখ ইনপুটও হইতে পারে, প্রত্যেকটার সাথে ওয়েট মাল্টিপ্লাই হয়ে ওই পুরো ইনপুটটা সামেশন হয়ে একটা বায়াস ভ্যালুর সাথে যোগ হয়ে আপনার কি হয়, এই এএনএন যেই ফিগারটা আমি দেখালাম, এইখানে একটা লিনিয়ার ফাংশন তৈরি হয়। তাহলে এই লিনিয়ার ফাংশনটার ইকুয়েশনটা হচ্ছে এইটা, যে কি, ওয়েট ইনটু ইনপুট প্লাস বায়াস। এই ফাংশনটা থেকে আপনার এই লিনিয়ার ফাংশনটা তৈরি হয়। এর সাথে কাজ করে হচ্ছে এই ফাংশন, মানে আমি যদি একটা ফাংশন বলি, তাহলে আমি তো সবসময় ফাংশন বলি কি, এফ অফ এক্স। যারা আমরা সায়েন্সের আছি বা একটু ম্যাথমেটিক্স পড়ে আসছি ছোটবেলায়, তাহলে এফ অফ এক্স এর এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে আমার এই লিনিয়ার ফাংশন। যেই ফাংশনটা আমার তৈরি করতে হয়, তৈরি করে যখন আমি এই ফাংশনের মধ্যে দিব, তখন এই ফাংশনের একটা ইকুয়েশন থাকে। এই ইকুয়েশনটা কখনো আমরা বলি রেলু, কখনো বলি প্যারামেট্রিক রেলু, কখনো বলি টেন হাইপারবোলিক, কখনো বলি সিগময়েড, কখনো বলি সফট ম্যাক্স। এরকম অসংখ্য অ্যাক্টিভেশন ফাংশন আপনি ইজিলি, এই যে দেখেন রেলু এবং সফট ম্যাক্সের মধ্যে পার্থক্য কি, রেলু এবং সিএনএন আর্কিটেকচারে কিভাবে ইউজ হয়, রেলু এবং টেন হাইপারবোলিকের মধ্যে পার্থক্য কি, এরকম আপনি অসংখ্য অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু আপনি পাবেন। এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো কিন্তু আপনার ওই
আউটপুট লেয়ারের মধ্যেই থাকবে। এখন এর মাঝে যদি একটা আউটপুট লেয়ার দিয়ে কখনোই অ্যাকুরেট ক্যালকুলেশন হয় না, এই জন্য মাঝখানে অনেকগুলো হিডেন লেয়ার ইউজ করতে হয়। সো এই একটা ইনপুটের সাথে প্রত্যেকটা হিডেন লেয়ারের লিনিয়ার ফাংশনের ক্যালকুলেশন হয়, অ্যাক্টিভেশন ফাংশনের ক্যালকুলেশন হয়, ওই ক্যালকুলেশনটা হয়ে আবার সে সামনের হিডেন লেয়ারে পাস করে। এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ক্যালকুলেশন হয়ে পাস করতে 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 সে আউটপুট লেয়ারে এসে একটা ডিসিশন মেক করে, যেই ডিসিশনটা মেক করে যে সেটা কি জিরোর কাছাকাছি নাকি সেটা ওয়ানের কাছাকাছি। তার মানে এই প্রত্যেকটা ইনপুট, এই 12টা ইনপুট থেকে সে ক্যালকুলেশন হতে 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 সে জিরোর কাছাকাছি হলে সে বলে যে এই ইনপুটের উপর ডিপেন্ড করে সে বলে যে আউটপুটটা হবে কি ডায়াবেটিস হয় নাই। আর না যদি ওয়ানের কাছাকাছি হয় তাহলে সে বলে ডায়াবেটিস হয়েছে। সবাই কি বুঝতে পারছি অ্যাক্টিভেশন ফাংশনের বেসিক নলেজ? ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এআরএমটা কি আমরা ডাটা সেটে ইউজ করতে পারি নাকি? আমরা তো ডাটা সেটেই তো এএনএনটা ইউজ করব, যেভাবে আমরা 7 নাম্বার ক্লাস পর্যন্ত মেশিন লার্নিং এর মডেলগুলা ইউজ করছি ক্লাসিফাই করার জন্য, আমরা হ্যাঁ, এই ওই যে এএনএন মডেলটা ইউজ করব। আমার যে ইয়েটা দেখছেন না আপনি, এরপরে কি আমি এটাকে এআরএমটাকে দিয়ে করতে পারবো? এটা কি 100% আপনি যে অ্যাকুরেসিটা পাইছেন, আপনি তো ওদের র্যান্ডম ফরেস্ট না কোনটা মডেলটাকে প্রপোজ করছেন। বুঝতে, হ্যাঁ বুঝতে ইয়ে হচ্ছে। হ্যাঁ, এখন এইবার যদি আপনি এএনএনটা শেখার পর আপনি ওইটার উপরে এএনএনটা ইউজ করেন, কইরে এবার 40 পেজের আপনার পেপার হয়েছে, তো ওইটাকে আপনি জি। নিয়ে আসেন 20 বা 22 পেজের মধ্যে, নিয়ে এসে ওইটা আপনি Q1 জার্নালে সাবমিট করেন। আপনার যে ক্রেডিট লসের যে জার্নালগুলো আছে আর কি বিজনেসের, ওখানে সাবমিট করেন, বুঝছেন? আচ্ছা। এই সো আপনি আগে এই 12টা ক্লাস শেষ করেন, পুরো ডিপ লার্নিংটা বোঝেন, তাহলে আপনি নিজে একটা মডেল তৈরি করবেন। তখন আপনি ওখানে টাইটেলটাও চেঞ্জ করে দিবেন। এখন তো প্রি প্রিন্টে আছে, এটা তো কোনো ইন্ডেক্সিং হয় নাই, বুঝছেন? মানে জি। আপনার স্কোপাস ইন্ডেক্স হয় নাই। তো আপনি স্কোপাস ইন্ডেক্সে সাবমিট করার সময় আমাকে বললেন, তাহলে আমি আপনাকে হেল্প করব। দরকার হলে আপনার সাথে আমি অথরও থাকবো। এবং এটা যখনই আপনি কোনো জার্নালে সাবমিট করবেন তখন এপিসি লাগে, পাবলিকেশন চার্জ, ওইটাও আমি ব্যবস্থা করে দেবো, আপনার কোনো টাকা পয়সাও লাগবে না। আপনি শুধু না, চেষ্টা করেন। আমার একটা, জি ভাই, হুম। আমার একটা ইয়ে ছিল যে আমি এমএল পর্যন্ত হয়তো শেষ করে দিব, এরপরে কি অগ্রসর দরকার আছে কিনা। না, তো এটা তো এখন আপনি এমএল পর্যন্ত করে তো আপনি প্রি প্রিন্টে সাবমিট করছেন। এখন প্রি জি। প্রিন্ট কিন্তু কোনো ইন্ডেক্সিং হয় নাই। আমি এই হ্যাঁ। জন্য চাচ্ছিলাম যে আপনার এই পেপারটাই আপনি ডিপ জি। লার্নিং দিয়ে আবার ইমপ্লিমেন্ট করে মেশিন জি। লার্নিং এর চেয়ে বেটার আউটপুট আপনি ডিপ লার্নিং এ দেখাতে পারবেন পেপারে, আপনার ওই ডাটা ওকে। সেটের উপরেই, ঠিক আছে? আচ্ছা জি। তখন এটা আমরা একটা ইন্ডেক্স করব, স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের ইন্ডেক্সিং করলে আপনার সাইটেশন আসবে আপনার এটা আমি গুগলে। আপনার সাথে একটু কাজ করতে যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ, আপনি এটা ইমপ্লিমেন্ট করেন, করে এটাকে 40 পেজকে আমরা 20 পেজ বা 22 পেজের মধ্যে আনবো, এনে এটা আমরা Q1 এ সাবমিট করব। নরি। ওকে। ওকে, তাহলে আসেন এএনএন এই ক্লাসিফিকেশন আমরা এখন করতে চাচ্ছি। তাহলে আমরা এএনএন ক্লাসিফিকেশনের জন্য আমার কি লাগবে? আমার ইনপুট লেয়ার লাগবে, আমার আমার এই আউটপুট লেয়ার লাগবে, এবং মাঝখানে কি অসংখ্য হিডেন লেয়ার লাগবে। সো এই লেয়ার্স গুলো আনার জন্য আমাকে ইউজ করতে হবে টেনসার ফ্লোর, একটা প্ল্যাটফর্ম। যেরকম আমরা সাইকিট লার্ন ইউজ করছি, এরকম আমরা কি করব, টেনসার ফ্লো একটা প্ল্যাটফর্ম ইউজ করবো। এই যে টেনসর ফ্লো, এই টেনসর ফ্লোতে আমরা ডিপ লার্নিং এর অসংখ্য প্যাকেজ আমরা এখানে ফ্রি অফ ইয়েতে পেয়ে যাব, এবং এগুলোকে আমরা ইউজ করতে পারবো, এবং সেখান থেকে আমরা মডেলগুলোকে ট্রেন করে আবার আমরা রাখতেও পারবো। সো আমরা এই যে সরাসরি ডিপ লার্নিং এর মডেলগুলো আমরা এই টেনসার ফ্লোতে আমরা পেয়ে যাব। আচ্ছা, এটুকু আমরা এখন ইমপ্লিমেন্টেশনে যদি যাই, তাহলে আমাদের কিছু লাইব্রেরি আগে ইনস্টল করতে হবে। তো যেভাবে আমরা সাইকিট লার্নে বিভিন্ন লাইব্রেরি ইনস্টল করছিলাম সেরকম। আচ্ছা, তাহলে টেনসর ফ্লোর এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, আমি মাত্র দেখালাম। এটার মধ্যে আছে কেরাস, হচ্ছে ওই প্ল্যাটফর্মের মধ্যে একটা লাইব্রেরি। তার ভিতরে আছে লেয়ার্স নামে আমার আরো অনেকগুলো লাইব্রেরি, মানে বলতে পারেন ফোল্ডারের ভিতরে ফোল্ডার করা আছে। তার ভিতরে আমি ডেন্স নামে একটা প্যাকেজ আছে, ড্রপ আউট নামে একটা প্যাকেজ আছে। খুব ভালো করে খেয়াল করেন, ডেন্স নামে প্যাকেজের মধ্যেও কিন্তু আমার অনেকগুলো কি আছে, ফাংশন, এবং অনেকগুলো আমার কনস্ট্রাকশন রেডি করা আছে।
ড্রপ আউটের মধ্যেও আছে। শুধু ডেন্স ডট দিলেই আমি ওই ফাংশনগুলো ইউজ করতে পারবো, আবার ড্রপ আউট ডট দিলেই আমি ওগুলো ইউজ করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার ডেন্স কি? এই ডেন্স হচ্ছে এই যে আমি যে গোল্লা গোল্লা গুলো আঁকাইলাম, এগুলাই হচ্ছে ডেন্স। মানে আমি যতবার ডেন্স বলবো ততবার সে লেয়ার আর্কিটেকচার তৈরি করবে, মানে হিডেন লেয়ার তৈরি করবে। ঠিক আছে, আউটপুট লেয়ার তৈরি করবে, ইনপুট লেয়ার তৈরি করবে। ড্রপ আউটটা কি? ড্রপ আউট হচ্ছে এই ফাংশনটা আমি যখন ইউজ করব তখন এই আপনার একটা ফাংশনের সাথে আমি একটু আগে দেখাইছি যে আমার প্রত্যেকটা কি, মানে একটা ইনপুটের সাথে প্রত্যেকটা হিডেন লেয়ারের ইনপুটস গুলো কি থাকে, কানেক্টেড থাকে ওই যে ক্যালকুলেশনের জন্য। আবার এই ইনপুটের সাথে প্রত্যেকটা আবার কি কানেক্টেড থাকে ক্যালকুলেশনের জন্য। এগুলোকে নাম বলে হচ্ছে নিউরনস। এগুলোকে বলে কি? নিউরনস। ওই যে আমরা নিউরনস যে পড়ছি, স্নায়ু কোষের নিউরনস, ওই নিউরনস। তাহলে এই নিউরনসের যে এই নেটওয়ার্ক তৈরি হয় এটার সাথে এইভাবে করে ক্যালকুলেশন হয়ে হয়ে কিন্তু প্রত্যেকটা মানে ভ্যালু একটার পর একটা ভ্যালু সামনের দিকে আগাইতে থাকে। এই যে ক্যালকুলেশনের সামনের দিকে যে আগাইতে থাকে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ফিড ফরওয়ার্ড। ঠিক আছে, এগুলো আপনার ভিডিও বারবার দেখলেই মনে থাকবে। এবং এর ভিতরে এক ধরনের অপটিমাইজার ইউজ হয় যেটাকে বলে হচ্ছে অ্যাডাম অপটিমাইজার। যে অ্যাডাম অপটিমাইজার বা অ্যাডাম অপটিমাইজার, এন অ্যাডাম অপটিমাইজার, স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার আপাতত আপনারা মুখস্থ করেন। অপটিমাইজার কি এগুলো আমরা আবার 9th ক্লাসে, আবার 10th ক্লাসে, আবার 11th ক্লাসে আমরা আলোচনা করতে থাকবো। 12th ক্লাস পর্যন্ত আমরা ডিপ লার্নিং এর একদম ডেপথ লেভেলে যাইতে থাকবো, কারণ এই ডিপ লার্নিং মডেল আসার পরেই কিন্তু মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলোকে বিট করা শুরু করছে, যেটা খুব কম কম্পিটিশনাল কস্টে রেজাল্ট খুব ভালো নিয়ে আসতেছে। তো এই প্রত্যেকটা আপনার সেলের ভিতরে আমার ওই নর্মালি আমি কি দেখালাম, আপনার একটা লিনিয়ার ফাংশন থাকবে এবং এই যে এরকম একটা লিনিয়ার ফাংশন থাকবে, যে লিনিয়ার ফাংশনটা দিয়েই আমার হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনটা অপারেশন করবে। সো এই অ্যাক্টিভেশন ফাংশনটা কি করবে? অপারেশন করবে। সো এই অপারেশন করার সময়টা হবে কোন জায়গায়? এই প্রত্যেকটা এই আপনার যে নিউরনস আপনি দেখতে পারতেছেন, এই নিউরনস গুলোর ভিতরেই কিন্তু আপনার হবে। আর এগুলো হচ্ছে কি আপনার নিউরনাল সিনাপস, যে একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে। মানে আপনার যেটা ভাষায় আমরা একটু আগে বায়োলজিক্যাল ইয়েতে আমি বললাম অ্যাক্সন। ঠিক আছে, ওই ছোট ছোট লাইন করে ওগুলা কানেক্ট হচ্ছে। তাইলে ড্রপ আউটটা কি? যখন ক্যালকুলেশন হইতে থাকে তখন ক্যালকুলেশন হইতে হইতে অ্যাডাম অপটিমাইজার যখন মিন স্কোয়ার ইরর বের করতে থাকে যে কতটা কারেক্ট, জিরোর কাছাকাছি বা ওয়ানের কাছাকাছি কতটা যাচ্ছে, ওইটা করতে করতে একই ভ্যালু বারবার আসা শুরু করে। যখন একই ভ্যালু বারবার আসা শুরু করে তখন এরকম একটা কার্ভ তৈরি হয়। ঠিক আছে, স্টকেস্টিক একটা ডিসেন্ট কার্ভ তৈরি হয়, যেই কার্ভটা ক্যালকুলেশন করতে 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 সে একটা ভ্যালুতে নেমে এসে আবার সেইখান থেকে সে আবার বাড়তে থাকে ক্যালকুলেশনটা। সো এইখান থেকে যখন সে কাছাকাছি যায় তখন এই অপটিমাইজার গুলো সেইখানে নিউরনস গুলোকে আটকায় দেয়, ক্যালকুলেশন গুলোকে আটকায় দেয়। সো এই অপটিমাইজার গুলোই হচ্ছে মূলত আমার ক্যালকুলেশনটাকে অপটিমাইজড করে, সামনের দিকে নিয়ে যায়। সো এই জন্য এইখানে আমি যে ইনপুটটা দিচ্ছি এটা ক্যালকুলেশন করতে 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 এটা 0 হবে না 1 হবে, এই ডিসিশনে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে এই অপটিমাইজার গুলো, যেটা অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে আমরা ইউজ করি। ক্লিয়ার? এখন আমি অপটিমাইজার ইউজ করতেছি, আমি লিনিয়ার ইকুয়েশন ইউজ করতেছি, আর ওই লিনিয়ার ভেরিয়েবল বা ফাংশনটা আমি অ্যাক্টিভেশন ফাংশনে ইউজ করতেছি। এবং এই ক্যালকুলেশন উদ্দেশ্যটা কি? আমার আউটপুটটা বের করা। সো যদি কখনো মনে হয় যে আমি ক্যালকুলেশন পেয়ে গেছি, ধরেন সাপোজ এইখানে 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 ক্যালকুলেশন করে আমি পেয়ে গেছি, তখন এই ইনপুট গুলো সব কয়টা আসার পরে সাপোজ ধরেন এই নিউরনস এই নিউরনস এই নিউরনসে আমি একটা না একটা ডিসিশন পেয়ে গেছি, তখন যদি এই নিউরনস গুলো প্রয়োজন না হয়, নিচে যদি আরো নিউরনস থাকে, ওগুলো যদি প্রয়োজন না হয়, ওগুলো অটোমেটিকলি আমি ড্রপ আউট করতে পারি, মানে আমি বাদ দিতে পারি, ক্যালকুলেশনের দরকার নাই। এভাবে আমি কোশ্চেনে ড্রপ আউট করতে পারি আমার ওই এক্সন গুলোকে বা আমার ওই কানেক্টরস গুলোকে। আমি বললাম যে আমার প্রত্যেকটা নিউরনস ক্যালকুলেট করতে হবে, কিন্তু যদি আমি ড্রপ আউট বলি তাহলে সে কি করবে? ওই অপটিমাইজ করতে করতে একটা মুহূর্তে এসে যদি মনে হয় যে না আমার রেজাল্ট বের হয়ে গেছে, মেশিন ডিসিশন নিতে পারবে ড্রপ আউট করে দেওয়ার, যদি আমি কোডে ড্রপ আউট লিখি। এতটুকু জাস্ট একটু মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসেন টেনসার ফ্লো অ্যাপ্লিকেশনের ভিতরে কেরাস যেই প্যাকেজটা, তার ভিতরে মডেলস প্যাকেজের মধ্যে সিকোয়েন্সিয়াল হচ্ছে একটা আমার, সরি, এই মডেলস লাইব্রেরির মধ্যে সিকোয়েন্সিয়াল হচ্ছে আমার একটা প্যাকেজ, যেই প্যাকেজের মধ্যে আমার অসংখ্য ফাংশন আছে, যেই প্যাকেজটাই মূলত আমার ফিড ফরওয়ার্ডে কাজ করে, মানে আমার ক্যালকুলেশনটা সামনের দিকে নিয়ে যায়।
এটা একটু মনে রাখেন, সিকোয়েন্সিয়াল সামনের দিকে নেয়, তার মানে প্রত্যেকটা কোডে আমাকে সিকোয়েন্সিয়াল ইউজ করতেই হবে, আর প্রত্যেকটা কোডে আমাকে ডেন্স ইউজ করতে হবে লেয়ার দেওয়ার ক্ষেত্রে। আর এই যে অপটিমাইজারের মধ্যে আজকে আমি শুধু অ্যাডাম দেখালাম, বাট 12 নম্বর ক্লাসে আমি আপনাদেরকে 4-5টা অপটিমাইজার দিয়ে মাল্টিপল মডেল তৈরি করা শিখাবো। তো এইগুলো হচ্ছে আমার লাগবে। সো আজকে জাস্ট বেসিক একটা আমরা এএনএন তৈরি করব, যেহেতু আমরা মাত্র ডেটা সায়েন্স শুরু করতেছি, সুতরাং আমরা এই কয়টা জিনিস দিয়ে আমরা আপাতত শুরু করব। সো আসেন আমরা একটা মডেল বিল্ড করি, যে মডেল দেখতে কিরকম হয়। এইখানে আমি একটা ফাংশন বানাইলাম, যে ফাংশনের নাম দিলাম হচ্ছে বিল্ড মডেল। ফাংশনের নাম তো আমরা ডিফ দিয়ে তো ফাংশন বানাই, ডিফাইন ফাংশন। এখন সেক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম যে এই মডেলের নাম যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন, আপনার নামে দিতে পারেন, যে নাজমুল এএনএন মডেল। একটা মডেল বানাচ্ছেন, কিন্তু এটা একদমই আপনার নিজস্ব মডেল, যেখানে মডেলে আপনি লিখলেন সিকোয়েন্সিয়াল, তার মানে সে কি সামনের দিয়ে ক্যালকুলেট করবে। এই যে মডেল ডট অ্যাড, এই ফাংশনটা ইউজ করা মানেই হচ্ছে আপনি এখানে লেয়ার সেট করতেছেন। এই প্রথম অ্যাড দিয়ে যখন আপনি ডেন্স বলতেছেন, তখন এটা আপনি ফার্স্ট লেয়ার সেট করতেছেন। আর ফার্স্ট লেয়ার যখন আপনি সেট করেন, তাহলে অবশ্যই লেয়ারের মধ্যে আমার কি থাকতে হবে, একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকতে হবে। আমি যেটা আপনাকে বললাম, সেখানে আমি আপনাকে বললাম যে আপনি রেলু ফাংশনটা ইউজ করতেছেন। রেলু কিন্তু অলরেডি বিল্ড ইন একটা অ্যাক্টিভেশন ফাংশন, জাস্ট আপনি বললেই টেনসার ফ্লোর মধ্যে আছে ও ইউজ করবে। আর ইনপুট শেপটা কি, ইনপুট শেপটা হচ্ছে ওই যে আপনি এক্স এবং ওয়াই দুইটা শেপ নিছেন, ওইখানে পুরো ইনপুটটা আপনি এই যে এক্স ডট কিস মানে হচ্ছে ওই এক্স এর ভিতরে থাকা প্রত্যেকটা কলামকে, মানে লেন্থ যত বড় হবে ইনপুট শেপ হচ্ছে তত বড়। তাহলে এক্স এখানে হচ্ছে যেহেতু আপনার শেপ হচ্ছে 8টা, তাই না, তার মানে হচ্ছে এখানে ইনপুট শেপ কত হবে, 8। তাহলে অ্যাক্টিভেশন ফাংশন আমি দিলাম, ইনপুট শেপ অটোমেটিকলি চলে আসলো। এবং ইউনিটটা একটু আপনি মাথায় রাখেন, ইউনিটটা আমি পরে বোঝাবো। ইউনিটটাই হচ্ছে আমার ওই ফাংশনগুলোর মধ্যে আমি কতগুলো নিউরন সেট করতে চাচ্ছি। সো আমি প্রথমে কম সেট করব না বেশি সেট করব, এগুলা নিয়ে আমরা কথা বলবো হচ্ছে 9 নাম্বার 10 নাম্বার ক্লাসে, আরো যখন একটু বোঝা শুরু করব। আপাতত আমি 64টা আমার নিউরনস নিয়ে আমার লেয়ার হচ্ছে, আমি প্রথম লেয়ার দিলাম ইনপুট লেয়ার, যেখানে সব কয়টা ইনপুট আসবে। তারপরে আমি একটা হিডেন লেয়ার দিলাম, যে হিডেন লেয়ার আমি ইউনিটস দিলাম 128, একটু বাড়ায় দিলাম অ্যাক্টিভেশন ফাংশন। এখানে কিন্তু আর আমি কোনো ইনপুটস বলি নাই, কারণ ইনপুটস লেয়ার একটাই হয় সব সময় মডেলে। আচ্ছা, এটা আরেকটা হিডেন লেয়ার আমি দিলাম, যেখানে আমি বললাম যে ইউনিটস 168 অ্যাক্টিভেশন ফাংশন রেলু। এখন আমি আরেকটা লেয়ার দিলাম, যেটা হচ্ছে আউটপুট লেয়ার, যেটা সেম, কিন্তু ওখানে ইউনিট দিছি মাত্র 1। কেন? কারণ আমার ওইখানে শুধুমাত্র ডিসিশনে আসবে যে 0 না 1, মানে বাইনারি ডিসিশন। তাহলে আমার এতগুলো নিউরনস কিন্তু দরকার নাই, সুতরাং আমি ইউনিটস কমাই দিলাম এবং অ্যাক্টিভেশন ফাংশন চেঞ্জ করে দিলাম, দিলাম সিগময়েড। এখন আপনারা বাসায় গিয়ে আজকে আপাতত এতটুকুই দেখবেন যে অ্যাক্টিভেশন ফাংশন কত রকমের আছে। প্রায় 11 রকমের অ্যাক্টিভেশন ফাংশন এক্সিস্ট। এখনো রিসার্চ চলতেছে অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে পিএইচডি লেভেলে। তো এইখানে আমি রেলু ইউজ করলাম, রেকটিফাইড লিনিয়ার ইউনিট রেলু। আর সিগময়েড হচ্ছে লজিস্টিক ডিসিশনের জন্য সিগময়েড ইউজ হয়। আচ্ছা, দেন আমি একটা অপটিমাইজার নিলাম, যেটার নাম হচ্ছে অ্যাডাম। লার্নিং রেট নিলাম 0.01, এটা একটু মাথায় রাখবেন, সবাই খাতায় লিখে রাখবেন যে লার্নিং রেট আমি কেন 0.001 নিলাম, এটা বেশি নিলে বা কম নিলে কি লাভ কি ক্ষতি হইতো। ঠিক আছে। আচ্ছা, এবং কোনো জায়গায় কোনো কোশ্চেনে মেশকাত একটু চেষ্টা করবা তুমি অ্যান্সার দেওয়ার, তোমার যেহেতু তুমি আমার প্রিভিয়াস ব্যাচ স্টুডেন্ট, এবং মেশকাত ও কাজে খুব ভালো, এবং নেক্সট টাইম আমাদের ট্রেনার হিসেবে ইনক্লুড হবে আর কি আমাদের উইংসে। সো তুমি অ্যান্সার দিবা, যদি তোমার অ্যান্সার অ্যাকুরেট হয় তাহলে আর আমি অ্যান্সার দিব না। যেমন এর আগে তুমি যে অ্যান্সারটা দিছিলা, যে আমরা ডাটাকে ডাউন স্যাম্পলিং করাটা ভালো, কারণ আমার মেশিন থেকে ডেটা নিয়ে আসছে, আমি নিজে ডেটা কমাই দিয়ে আমি অ্যাকুরেট ডেটার উপরে মেশিনকে ট্রেন করবো, এটা গুড প্র্যাকটিস। তো যেহেতু আমি ডাউন স্যাম্পলিং আগে দেখাইছি, তাই আজকে আমি আপ স্যাম্পলিং করায় আমি মডেলটাকে ট্রেন করতেছি। সো মেশকাত রেডি থাকবা, যে যে কোনো কোশ্চেন করলে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে হোপফুলি আজকে ফার্স্ট ক্লাস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আমি বুঝাইলাম। আমার ইনপুট লেয়ার থাকবে একটা, আউটপুট লেয়ার থাকবে একটা, এবং হিডেন লেয়ার আমি যত ইচ্ছা তত দিতে পারি।
কিন্তু দিতে পারিও না। এটা আমার সময়ের সাথে সাথে আমি বুঝতে পারবো। এবং অপটিমাইজার অবশ্যই আমার লাগবে, কিন্তু কোন অপটিমাইজার আমি নিব তা আপনারা এই সপ্তাহে পড়া রইলো। অপটিমাইজার সম্বন্ধে পড়াশোনা করবেন, অ্যাক্টিভেশন ফাংশন সম্বন্ধে পড়াশোনা করবেন। ইভেন আপনারা ক্লাসে যদি যান তাহলে দেখবেন যে ক্লাসের মধ্যে কিন্তু আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে দিছি, অ্যাক্টিভেশন ফাংশন দেন আদার্স লিঙ্ক, আপনারা একটু দেখবেন যে কোথায় আমি দিছি। সো পাইলে আরেকজনকে দিয়ে দিবেন। আমি এখানে কোথাও না কোথাও অ্যাক্টিভেশন ফাংশন এবং অসংখ্য লিঙ্ক টিঙ্ক দেয়া আছে। নিউরাল নেটওয়ার্কে কি আছে, এই যে 10 নাম্বার ক্লাসে দেখবেন এই যে অ্যাক্টিভেশন ফাংশন, অপটিমাইজার, অ্যাক্টিভেশন ফাংশনের পারসেপট্রন, রেলু, প্রচুর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার নলেজকে ক্লিয়ার করবে। সো 10 নাম্বার ক্লাসও আপনারা একটু দেখা শুরু করেন, কারণ আমরা খুব দ্রুতই কিন্তু নেক্সট উইকে 9-10 একসাথে শেষ করব। আচ্ছা, ওই রুমে আছে, যাও, আব্বু ক্লাস নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা অপটিমাইজার রেডি করলে, আচ্ছা এইবার হচ্ছে আমি মডেলকে কি করব, কম্পাইল করব। সো কম্পাইল নামে একটা ফাংশন ইউজ হচ্ছে, যেটার নাম হচ্ছে মডেল কম্পাইল। ঠিক আছে, সেখানে আমি লস বের করব, কি লস বের করব হচ্ছে বাইনারি ক্রস এনট্রপি লস বের করব। মানে আমার এই ক্যালকুলেশনটা যদি গ্রাফে, আপনারা একটু খেয়াল করেন, আমার মডেল যখন ট্রেন্ড হয় তখন দুইটা গ্রাফ আমরা বের করি সব সময়। একটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি, মানে এটা যত 1-এর কাছাকাছি যাবে তত ভালো। এবং আমি যখন ভ্যালিডেশন ডেটা দিব, ওই ভ্যালিডেশন ডেটা যদি আমার ট্রেনিং অ্যাকুরেসির সাথে সাথে কার্ভটা 1-এর কাছাকাছি যায়, তাহলে দিস ওয়ান ইজ গুড। সেম ভাবে লস যত নিচের দিকে নামবে, ট্রেনিং লস, এবং ভ্যালিডেশন ডেটাসেট যখন আমি দিব টেস্ট করার জন্য, আমার মডেলটাকে টেস্ট করার জন্য, ওইটাও যত লসটা যত কম হবে, আমরা এই টাকে বলি হচ্ছে আমার মডেলটা খুব ভালোভাবে ট্রেন্ড হয়েছে। এবং এই লস বের করি অথবা অ্যাকুরেসি বের করি, এটা একটু আপনারা মনে রাখবেন। লস বের করি অথবা কি অ্যাকুরেসি বের করি, এটা কিন্তু আমরা বের করব ইপকের সাথে সাথে। ইপক মানে হচ্ছে আমার কতবার ক্যালকুলেশন হবে। ঠিক আছে, দোনো ক্ষেত্রে সেম। সো এই কতবার ক্যালকুলেশন মানে এই মডেলটা কতবার রান করবে। সো এই রান করাটার সময় ও চেক দিবে কি আউটপুটটা বাইনারি বের করতে পারতেছে কিনা। যদি বাইনারি বের করতে পারে, খুব কাছাকাছি যায়, এটা হচ্ছে বাইনারি ক্রস এনট্রপি। আর মাল্টি ক্লাস হলেও এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। স্যার বেস্ট মডেল সিলেক্ট করার জন্য অ্যাকুরেসি কাউন্টে নিব নাকি F1 স্কোর? আচ্ছা, এইখানে আমার একটা আইডিয়া আছে হিমেল, সেটা হচ্ছে যখন আমরা পেপার লিখি তখন আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডিটা করি, লিটারেচার রিভিউটা করি। করার ক্ষেত্রে আমরা যখন রিসার্চ গ্যাপ বের করি তখন দেখা যায় যেই পেপারটাকে আমি টার্গেট নিয়ে রিসার্চ গ্যাপটাকে বের করি, ওই পেপার যদি F1 স্কোরকে প্রায়োরিটি দেয়, তাহলে আমি ওকে F1 স্কোর দিয়ে বিট করব। F1 স্কোর কিছুই না, প্রিসিশন মাল্টিপ্লাই রিকল ইন্টু 2 ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল, একটা ইকুয়েশন। ঠিক আছে, F1 স্কোর। আবার যদি আমি প্রিসিশন বের করতে চাই, ওটা ট্রু পজিটিভ ফলস পজিটিভের একটা ইকুয়েশন, রিকল ট্রু পজিটিভ ফলস পজিটিভের একটা ইকুয়েশন। সুতরাং আমরা কাউন্টে নিব সবসময় যাকে আমি বিট করতেছি তাকে। অ্যাকুরেসিও ট্রু পজিটিভ একটা কনফিউশন ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে, প্রিসিশন, রিকল, আরওসি কার্ভ, F1 স্কোর সবই কিন্তু আমার কনফিউশন ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে, সবই হচ্ছে আমার ইভালুয়েশন ম্যাট্রিক্স। সো পেপার রাইটিং হচ্ছে একদম ডিফারেন্ট বিষয়, যেটা আসলে ডিপেন্ড করে আমি কোন পেপারকে বিট করতেছি। হিমেল, কি বোঝা গেল আমার কোশ্চেনের অ্যান্সার? জি স্যার। ওকে, আচ্ছা এইবার আসি হচ্ছে অপটিমাইজার। যদি অপটিমাইজার্স আমি নিছি অ্যাডাম অপটিমাইজার, যাতে আমার এই স্ট্যাটিস্টিকের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা যাতে এই একটা ক্যালকুলেশনের থেকে আরেকটা ক্যালকুলেশনের দূরত্ব হবে কত, 0.001 লার্নিং রেট। এটা শুধু আপনারা মনে রাখেন, এটা নিয়ে আরো বক্তব্য আছে। সো লার্নিং রেট আমার পুরো মডেলটা রান করার সময় লার্নিং রেটের ব্যবধান, প্রথম ক্যালকুলেশনের সাথে পরের ক্যালকুলেশনের ব্যবধান থাকবে 0.001। এখন এটাকে আমি কি করব, কম্পাইল করে আমি কোথায় নিব, মডেলের মধ্যে নিব।
এখন আমি এই মডেলটাকে রিটার্ন করব। এই আমি পুরো একটা এএনএন মডেল বানালাম, কাস্টম মডেল, যেটা আমি নিজে বললাম যে এখানে একটা ইনপুট লেয়ার, একটা আউটপুট লেয়ার, দুইটা হিডেন লেয়ার, এবং আউটপুট লেয়ারে আমি কি বের করতেছি, হয় ডায়াবেটিস আছে, নয় ডায়াবেটিস নাই। এই জন্য লস ফাংশন নিলাম বাইনারি ক্রস এন্ট্রপি, আর অপটিমাইজার কি, অ্যাডাম। ওকে, তাহলে এখন এই মডেলটা তো আমাকে একটা জায়গায় রাখতে হবে, যেমন লজিস্টিক রিগ্রেশন আমি ব্র্যাকেট দিছি, ডিসিশন ট্রি আমি ব্র্যাকেট দিছি, আমি যখন যে ফাংশন ইউজ করছি আমি ব্র্যাকেট দিছি, তাই না? তাইলে ওইটা তো একটা মডেল, ওই ফাংশনটার ভিতরে তো একটা সেট অফ কোড ছিল। এখন এই ফাংশনটাকে আমি কল করলাম বিল্ড মডেল। এটা কিন্তু আমার ওই লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, আপনারা যে 12টা মডেল এক্সিস্টিং মেশিন লার্নিং মডেল ইউজ করছেন, ওরকম একটা মডেল, যেই মডেলটা আপনি নিজে বানাইছেন আর্টিফিশিয়ালি। ওকে, এবং এই মডেলটা আমি রাখলাম কোথায়, মডেল 1। এখন যদি মডেল 1-এর নাম আমি দিই মেশকাত এএনএন, তাহলে এই মডেলের নাম হবে মেশকাত এএনএন। ঠিক আছে, তাহলে এখন এই মডেল 1-এর মধ্যে আমার কি পুরো ডাটা সেটটা চলে আসলো। এখন আমি যদি এই মডেলটার সামারি দেখতে চাই, যেহেতু মডেলটা আমি নিজে বানাইছি, তাহলে ডট সামারি ফাংশন ইউজ করেন, আপনি দেখতে পারবেন এখানে আপনার ইনপুট লেয়ার আছে ডেন্স একটা, হিডেন লেয়ার দুইটা, ডেন্স 1 ডেন্স 2, আউটপুট লেয়ার একটা ডেন্স 3। ঠিক আছে, 64, 128, 128, 1, এই হচ্ছে আপনার নিউরন সংখ্যা। এবং সেই মডেলটা কি সিকোয়েন্সিয়াল, সামনের দিকে ক্যালকুলেট করতে করতে আগায় যাবে। এখন আমি কি করব, আমার যেহেতু মডেল বিল্ড হয়ে গেছে, আমি এখন নাম্বার অফ স্যাম্পল, আপনি এবার মনে রাখবেন এখানে দুইটা কথা আমি একটু বলে রাখি, যে আপনার এখানে দুইটা জিনিস আপনাকে ক্যালকুলেশন করে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে দুইটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে যদি আপনার নাম্বার অফ স্যাম্পলস কম হয়, যেহেতু আপনি মাত্র 1000 ডেটা, যেটার মধ্যে আপনি 80% আমি ট্রেন টেস্ট স্প্লিট করছি, এক্স এর মধ্যে আছে হচ্ছে 800 ডেটা, আর মানে এক্স টেস্টের মধ্যে আসছে হচ্ছে 200 ডেটা, তাহলে আমার স্যাম্পল কি মোটামুটি ছোটই। সো যদি স্যাম্পল ছোট হয়, বুঝছেন, ইপোকের চেয়ে নাম্বার অফ স্যাম্পলস ইজ লেস দেন ইপোক ইজ ইনক্রিজ, তার মানে আপনার যদি নাম্বার অফ স্যাম্পল কম হয়, দেন ইপোক ইজ ইনক্রিজ, ব্যাচ সাইজ ইজ ডিক্রিজ। আপনাকে এখানে কোডের মধ্যে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে কত ইপোক এটা ক্যালকুলেশন হবে, এবং কতগুলো করে ডেটা সে পিক করবে, ব্যাচ সাইজটা কত হবে। এই ওয়ার্ডগুলো আপনারা এই সপ্তাহে একটু ঘাটাঘাটি করবেন। কি কি ওয়ার্ড আমি অলরেডি বলে ফেলছি, ডেন্স, ড্রপ আউট, অপটিমাইজার, অ্যাক্টিভেশন ফাংশন, ক্লিয়ার, আউটপুট লেয়ার, কম্পাইল, ইপোক, ব্যাচ সাইজ, এগুলো আপনারা কি একটু দেখবেন। ওকে, তাহলে আমরা যদি স্যাম্পল কম থাকে তাহলে আমরা ইপোক বাড়াবো, ব্যাচ সাইজ কমাবো। আর যদি স্যাম্পল আমার মোটামুটি বড় থাকে, 1.5 লাখ, 2 লাখ, 10,000, 20,000, তাহলে ইপোক আমরা ছোট ছোট ইপোক ক্যালকুলেট করব, ব্যাচ সাইজটা বাড়ায় দিব। কারণ ব্যাচ সাইজ শুরুই হয় হচ্ছে 16, 17 এরকম থেকে কিন্তু ব্যাচ সাইজ শুরু হয়। আমরা এখন কিন্তু মডেলকে ট্রেনিং করানো স্টার্ট করব, ঠিক আছে? এবং এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মডেল ট্রেন হইতে কিন্তু সময় নেয়। আচ্ছা, তাহলে আমি কি করতেছি, আমি মডেল 1 যেটা হচ্ছে মেশকাত মডেল, যেটা আমি তৈরি করলাম, সেটা ফিট করতেছি। মনে পড়ে ফিট, আমরা ওইখানে লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এসডিজি ক্লাসিফায়ার, এসভিসি, কত কিছু নিছিলাম, ওগুলো ফিট করছিলাম। এবং সেখানে কি দিছিলাম, এক্স এর ট্রেন, ওয়াই এর ট্রেন, মানে 800টা ইনপুট এবং 800টা আউটপুট দিছিলাম। ইপোক আমি বাড়াই দিছি, কেন, আমার স্যাম্পল সাইজ ছোট। ক্লিয়ার, ব্যাচ সাইজ আমি কমাই দিছি 25, এটা 16 থেকে শুরু হয়। আপনি কি 16 দিবেন, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই মডেল যখন ট্রেন্ড হবে, তখন এই ব্যাচ সাইজ আপনি ছোট করে দিলে ও ছোট ছোট করে নিতে থাকবে। এবং এখানে কোনো আমি আর্লি স্টপিং দেই নাই। আর্লি স্টপিং মানে হচ্ছে কোনো ড্রপ আউট কিন্তু আমি এখানে ইউজ করি নাই, আমি এখানে কোথাও ড্রপ আউট ইউজ করি নাই, আমি ডিরেক্ট মডেলটাকে রান করতেছি। তাহলে এখন মডেলটাকে আমি এখন ভ্যালিডেশন স্প্লিট কত দিব, আমি 50% ভ্যালিডেশন স্প্লিট দিব, কারণ আমার
এই ট্রেনিং ডেটা সেটের সাথে আমার স্প্লিটিং ডেটা সেট এর 50% আমার এখানে চলে আসবে। তার মানে এই 50% ডেটা সেট দিয়ে আমার এই মডেলটা অটোমেটিক্যালি ভ্যালিডেট হয়ে হিস্ট্রি ওয়ানে আমার পুরো একটা ডাটা জেনারেট হবে। এই যে এই ইপোক 500টা ইপোক একটা একটা করে কিন্তু যাবে এবং ইট টেক্স টাইম। ওকে, কত সময় লাগবে আমরা বলতে পারবো না, ডাটা সেট যত বড় হবে আমাদের মডেল তত সময় নিবে। কিন্তু আপনি একটু জিনিস খেয়াল করবেন যে আপনার এই ডাটা সেটে কিন্তু দেখেন এই যে অ্যাকুরেসি লস, দেখেন অ্যাকুরেসি কিন্তু ওয়ানের কাছাকাছি যাচ্ছে, লস কিন্তু আস্তে 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 কমতেছে, এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি কিন্তু লসের অ্যাকুরেসির কাছাকাছি যদি থাকে তার মানে আমার মডেলটা ভালো ট্রেন্ড হচ্ছে। এই ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন লস এই দুইটা জিনিস আপনি একটু খেয়াল করেন। এই আর্লি স্টপিং ক্রাইটেরিয়া না দিলে ওভারফিট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে হিমেল। এটা আমি মানে 10 নাম্বার ক্লাসে দেখাবো, আর একটু ডেপ লেভেলে যাই। কারণ আর্লি স্টপিং করাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ওভারফিট হওয়ার সম্ভাবনা আছে। এই মেশকাত, তুমি কি ইয়েগুলো মেসেজগুলো দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেন্টস জি স্যার। পার্টিসিপেন্টসদের? জি স্যার। তাহলে অ্যান্সার গুলো দিয়ে দিবা, বুঝছো? ওকে স্যার। আসলেই তুমি বলবা স্যার একটা কোশ্চেন আসছে, দেন আমি স্পেস দিব, তুমি বলবা আই ওয়ান্ট টু নো, জি ইউ স্যার। হ্যাভ টু লার্ন ইচ অ্যান্ড এভরিথিং। কারণ আমাদের এই 8 নাম্বার ক্লাস থেকে কিন্তু অ্যাকচুয়ালি তোমার মানে আমি রিট্রিপটা দেখবো যে তুমি কিভাবে ফিডব্যাক গুলো দাও। দ্যাট ডিপেন্ডস জি অন ইউর স্যার। নেক্সট ব্যাচ। ওকে স্যার। সো ইট টেক্স টাইম। আমি যদি আপনাদেরকে আহ, দেখাই, এই যে এই কোডটা আমরা আগেও রান করাইছিলাম আমাদের আগের ব্যাচে। সো এই যে এটা কিন্তু অলরেডি শেষ, এই যে 480/500, তার মানে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার রান কমপ্লিট হয়ে যাবে। এবং এটা রান করার সময় আমার আলটিমেটলি র্যাম 12 জিবির মধ্যে 1.7 জিবি ইউজ হচ্ছে, ডিস্ক 107 জিবির মধ্যে 21 জিবি ইউজ হচ্ছে। স্যার একটা কোশ্চেন আসলো অডিয়েন্স থেকে যে হ্যাঁ আমরা এখানে ক্রস ভ্যালিডেশন, if we should if we use this process should we need cross validation, k-fold cross validation? হ্যাঁ তো স্যার এটা অ্যান্সার কি, মানে আমি কি দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো, আমি শুনতেছি। মানে ক্রস ক্রস ভ্যালিডেশন বলতে এখানে স্যার আমরা ইউজ করতে পারি, মানে এটা বেস্ট প্র্যাকটিস যে আমরা যে রেজাল্টটা আনলাম এই অ্যাকুরেসি বা এতটা আসলো, এখন এটা যদি একটা ক্রস ভ্যালিডেশন করি যেটা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, এটা এই প্রসেসটা পেপারে ভ্যালিডেশন অ্যাকসেপ্টেন্সে অনেক মানে হেল্পফুল করে। সো এটা মানে উচিত আর কি, মানে উই শুড, এটা আমাদের একটা গুড প্র্যাকটিস, আমরা ইউজ করতে পারি মানে আচ্ছা, একটু অ্যাকচুয়ালি। এটার সাথে আমি অ্যাড করি মেশকাত, একটু ভালো করে বুঝো। স্যার। আমরা যখন মডেলকে ট্রেন করি তখন আমাদের মডেল ট্রেন করার জন্য আমাদেরকে আহ, আমি যখন ট্রেন টেস্ট স্প্লিট করতেছি তখন আমি ওখান থেকে সাফল করে 80% ডেটা ট্রেনিং এর জন্য নিয়ে নিচ্ছি এবং টেস্টের জন্য 20% ডেটা নিয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবে কে ফোল্ডিংটা হচ্ছে আমি ওই ডাটা সেটটাকেই কিন্তু যদি কে ফোল্ড বলি 5, তাহলে মানে ওই পুরো ডাটা সেটটাকে সে 5টা ভাগে ভাগ করে ফেলবে। এটাও কিন্তু আরেকটা ট্রেন টেস্ট স্প্লিট করার মানে মডেলকে ট্রেন করার আগে ডাটা সেটকে ভাগ করে ফেলার একটা অ্যাপ্রোচ। সো এই অ্যাপ্রোচ যদি আপনি ট্রেন টেস্ট স্প্লিট করার পরে যদি দেখেন অ্যাকুরেসি ভালো আসে নাই, তখন আপনি কিন্তু কে ফোল্ড যদি 5 দেন তার মানে পুরো ডাটা সেটকে সে 5 ভাগে ভাগ করবে। ঠিক আছে, প্রথম ভাগ দিয়ে সে ট্রেনিং করবে, বাকি 4 ভাগ দিয়ে টেস্ট করবে। অটোমেটিক্যালি কে ফোল্ডিং এর জন্য আলাদা কোড আছে, সার্চ করলে বা জিমিনাইতে লিখলে আপনাকে দিবে, ওটা ডাটা সেট থেকে আপনাকে কে ফোল্ডিং করে দিবেন। কে ফোল্ড 5 দিবেন, 6 দিবেন না 3 দিবেন, এটা একদমই আপনার উপরে। আর ক্রস ভ্যালিডেশন করে আপনি যদি এএনএন মডেল অ্যাপ্লাই করেন, যেভাবে আমি ট্রেন টেস্ট স্প্লিট করে মডেল অ্যাপ্লাই করছি সেইভাবে আমি এখন দেখবো যে আমার রেজাল্ট ভালো আসছে কিনা। সেম ভাবে আপনি ক্রস ভ্যালিডেশন অ্যাপ্লাই করেও দেখতে পারেন যে আমার রেজাল্ট ভালো আসছে কিনা। যেইভাবেই ভালো আসুক সেইভাবেই নজরুল ভাই আপনি প্রপোজ করতে পারেন। ক্লিয়ার? আপনি যে কোশ্চেনটা করছেন শুড ইট নিড ইউজ, জি ভাই, আমি জি বলবো ভাইয়া। ইজ নিড ইউজ ডিপেন্ডস অন ইউ। আপনি যদি মনে করেন যে আমার রেজাল্ট ভালো আসে নাই,
নর্মালি ট্রেন টেস্ট স্প্লিটে যেটা আসছে আমার ওইটার থেকে আরেকটু ইমপ্রুভ করার জন্য একটা সম্ভাবনা আছে, কে ফোল্ড করব। আচ্ছা, এখন আপনারা এই জায়গাটাতে একটু খেয়াল করেন যে আলটিমেটলি এই যে আমার 500টা ইপোক আমার যখন ইটারেশন হইলো, ওই ইটারেশন করার সময় প্রতিবার ও কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ওই ইপোকটা কমপ্লিট করার পর কখনো 10 মিলি সেকেন্ড লাগছে, কখনো 9 মিলি সেকেন্ড লাগছে, কখনো 8 মিলি সেকেন্ড লাগছে। এবং ফর দ্য টাইম বিং এই সে ভ্যালিডেশন অ্যাকুরেসি 73% এবং ভ্যালিডেশন লস 1.44। তার মানে ভ্যালিডেশন লস আমার কথা ছিল জিরোর কাছাকাছি হওয়ার, ঠিক আছে? সো সেটা কিন্তু জিরোর কাছাকাছি হয় নাই। অন দ্য আদার হ্যান্ড ট্রেনিং অ্যাকুরেসি কিন্তু আমার 0.06, তার মানে 0.06 আর 1.71 এর মাঝখানে কিন্তু একটা বিশাল গ্যাপ আছে। আমরা আজকে যেহেতু ফার্স্ট টাইম কোডটাকে আমরা বোঝার চেষ্টা করতেছি, সুতরাং আমরা এরপরে যখন রান করব তখন আমরা নিজেরা যখন প্র্যাকটিস করব তখন অনেকভাবে প্রিসিশন করব, আমরা অনেকভাবে কে ফোল্ডিং করেও আবার মডেলটাকে রান করে দেখব যে ভ্যালিডেশন লসটাকে একদম জিরোর কাছাকাছি আনা যায় কিনা আর ভ্যালিডেশন অ্যাকুরেসিটাকে আরো ওয়ানের কাছাকাছি নেওয়া যায় কিনা। কারণ আমাদের এখানে কিন্তু ট্রেনিং অ্যাকুরেসি অলমোস্ট 97% চলে আসছে। এখন এই পুরো ক্যালকুলেশনটা এটা কিন্তু আমার এই যে হিস্ট্রি ওয়ানে আছে। এখন এটা যদি আমি একটু ডাটা ফ্রেম আকারে দেখতে চাই তাহলে আমি কি করতে পারি, এই হিস্ট্রি ওয়ানটাকে আমি যদি পান্ডাসের ডাটা ফ্রেমের মধ্যে ঢুকাই দিই, এই যে হিস্ট্রি ওয়ানের ডট হিস্ট্রি আমি পান্ডাস ডাটা ফ্রেমের মধ্যে দিয়ে দিলে কি হবে, এটা টোটালটা কিন্তু একটা ডাটা ফ্রেম আকারে আসছে, যেখানে আমি দেখতে পারতেছি আমার লাস্ট অ্যাকুরেসি ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে 97, ট্রেনিং লস হচ্ছে জিরো একদম কাছাকাছি, কিন্তু ভ্যালিডেশন অ্যাকুরেসি কিন্তু অলমোস্ট দুইজনের মধ্যে ব্যবধান কিন্তু কি 20%-এরও বেশি, ঠিক আছে? এবং ভ্যালিডেশন লস কি অনেক গ্যাপ দুইজনের মধ্যে, অলমোস্ট 1.7 এর মতো গ্যাপ এই জায়গাটাতে। তা আমি যদি এখন এটার ভ্যালিডেশন কার্ভটা তৈরি করি তাইলে কিন্তু আমার চোখে এটা ধরা পড়বে। এখন আপনার এই ভ্যালিডেশন কার্ভটা যদি তৈরি করেন পান্ডাস ডাটা ফ্রেম দিয়ে, তাহলে আপনি জাস্ট কি লিখবেন, এই পান্ডাস ডাটা হিস্ট্রি ডট হিস্ট্রিতে এই যে একটা ব্র্যাকেট দিয়ে অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি, এখানে যেহেতু আপনার চারটা জিনিস আছে তো আপনি দুইটা দুইটা করে করতে পারেন। আগে অ্যাকুরেসি গ্রাফটা আনতে পারেন, যে অ্যাকুরেসি ভ্যালিডেশন অ্যাকুরেসিটাকে আপনি স্টার্ট ব্র্যাকেটে নিয়ে ডট প্লট দিলেই এটা অটোমেটিক্যালি কিন্তু ওই ভ্যালুগুলোর উপরে প্লটিং হয়ে যাবে। এই যে দেখেন, এই মাঝে যদি কোনো ডাটা সেট পড়ে তাহলে সেটাই কিন্তু মেশিন প্রিডিক্ট করতে পারবে না। তার মানে আমার এটা প্রি প্রসেসিংয়ে আবার হাত দিতে হবে এটাকে ইমপ্রুভ করার জন্য। এটাই হচ্ছে রিসার্চ, ঠিক আছে? আমার মডেল কিন্তু পারফেক্টলি আমার মানে ট্রেন্ড হইছে, ভালো হইছে, কিন্তু এটা আরো ভালো হইতে পারতো। সেম ভাবে আমি যদি এখন লস এবং ভ্যালিডেশন লস বের করি, যে আমার এটা হচ্ছে লস এবং হচ্ছে ভ্যালিডেশন লস, তাহলে আমি কার্ভটা দেখবো ওইখানেও কিন্তু একটা গ্যাপ থাকবে, যেহেতু আমার ওইখানে এখানে গ্যাপ আছে, এই যে এইখানেও কিন্তু কি ওইখান থেকে আস্তে আস্তে এই যে 2 থেকে নামতে 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 কিন্তু এই যে একটা বিশাল গ্যাপ, তার মানে খুব ভালোভাবে যে এটা ট্রেন্ড হয়েছে এটা আমি কিন্তু বলতে পারতেছি না, কারণ এখানে আমার গ্যাপটাকে কমাইতে হবে। আচ্ছা, এখন আমি এইটা না হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার ডাটা সেটের মধ্যে অনেক বেশি স্কেলিং ছিল, ঠিক আছে? মানে এই স্কেলিংটাকে যদি আমি একটু কমাইতে পারি তাইলেও কিন্তু আমার এটা ইমপ্রুভ হওয়ার একটা সুযোগ আছে। যদি আমি আমার ট্রেন এবং টেস্টের স্কেলিংটা যদি কমাইতে পারি, ঠিক আছে? সো এই জন্য আমরা কি করি, আমরা নর্মালাইজড ওয়েতে কিন্তু কোড করি। আমি এটা একটু আপনাদেরকে দেখে, আপনার ডাটা সেটটার অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি যদি অনেক গ্যাপ থাকে তাহলে আমার মিনস মডেল কিন্তু ওভারফিটেড হতে পারে। সো স্কেলিং মাস্ট বি অ্যাপ্লাইড। আমরা ওই যে মিন ম্যাক্স স্কেলার বা স্ট্যান্ডার্ড স্কেলার এগুলো অ্যাপ্লাই করব, যেগুলো হচ্ছে আমার ট্রেন এবং টেস্ট ডাটা সেটের উপরে আমি অ্যাপ্লাই করব, তাইলে কিন্তু আমার এই স্কেলিংটা ভালো হবে। এবং আমি এক্স ট্রেন ওয়াই ট্রেন যেভাবে করছিলাম এভাবে এক্স ডাটা সেট এবং ওয়াই ডাটা সেটের উপর আমি স্কেল করতে পারি। এই যে মিন ম্যাক্স স্কেলার করলাম, ফিচার রেঞ্জ বললাম 0 থেকে 1-এর মধ্যে আনবা। এখন তাহলে এই স্কেলারটাকে আমি কি করব, ফিট ট্রান্সফর্ম করে কি আমি ওই এক্স ট্রেনটা এর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? এবং সেম ভাবে আমি কি টেস্টটাও কি আমি এর মধ্যে স্কেলিংটা করে এর মধ্যে দিয়ে দিব, তাহলে আমার এখানে এক্স ট্রেন স্কেলার হয়ে গেল, এক্স টেস্টও কি
আমার স্কেলার হয়ে গেল। এখন আমি যদি মডেলকে ট্রেন করতে চাই, তাহলে তো আমার ওয়াই এবং ওয়াই এর যে আউটপুট সেটা হয় 0 হবে, নাইলে 1 হবে। তাহলে এখন আমার ট্রেনিং এর সব ইনপুটকে আমি কিন্তু 0 আর 1 এর কাছাকাছি নিয়ে আসছি। তাহলে এই স্কেলিংটা করলে কি হবে, আমার মডেলটা যখন আমি বিল্ড করব, তখন কিন্তু সে আমার ওই মডেলটাকে ধরতে পারবে। সো আমি এখন যদি ওই মডেলটাকে আমি আবার রান করি, হ্যাঁ, এইটাকেই যদি আবার রান করি, দেখি কি হয়। এই যে মডেলটাকে আমি আবার রান করব, এই যে কিন্তু এইবার হিস্ট্রি করব, হিস্ট্রি 2। ঠিক আছে, এটার নাম দিলাম কি, হিস্ট্রি 2। এবং মডেলটাকে আমি আবার রান করব, কিন্তু এই মডেলের মধ্যে আমি কি দিব, এক্স ট্রেন স্কেলারটা দিব। ক্লিয়ার? এবং ওয়াই ট্রেনটা রাখবো, রাইখে আমি মডেলিংটা স্কেলিংটা করে দেখব কি হয়। ইট টেক্স টাইম। দেখেন ভ্যালিডেশন লস কমতেছে কিনা, ডিয়ার পার্টিসিপেন্টস। ওয়ানের নিচে তো নামছে, কিন্তু জিরোর কাছাকাছি যাচ্ছে না আর কি। এখন আমরা দেখলাম যে আমার ইপোক বেশি হওয়ার কারণে এটা কিন্তু ওভার ট্রেন্ড হয়ে আবার ওয়ানের দিকে চলে আসছে। ঠিক আছে, এ ঠিকই 0.13 আসছে, কিন্তু এটা কিন্তু উপরে দিয়ে, আমি যদি এখন ইপোকটা কমাই দিই, আমি 300 ইপোকেই ভালো পাচ্ছি। So আমার এত দরকার নাই তো, আমি এই এই যে 0.92, 0.93, 0.85 কিন্তু আমি ওই 300-র মধ্যেই পাচ্ছি। সো আমরা ইপোক আরেকটু কমাই দিলে আমাদের, এই যে এইখানে আমরা 300 দিলেই হচ্ছে। কিছুটা কমছে, 300 দিলে হইতো। এই যে অ্যাকুরেসি লেভেল আগে যা ছিল তাই, ভ্যালিডেশন লেভেল কিছুটা ইমপ্রুভ হয়েছে, বাট ওইটা 300 দিলেও হইতো। আচ্ছা, এইবার যদি আমি ওই হিস্ট্রিটাকে নিয়ে আসি, আমার আমার এই যে এখানে হচ্ছে আমি এবার হিস্ট্রি 2 এর হিস্ট্রিটা যদি প্লটিং করি, তাহলে আমি কি দেখতে পাবো। কিছুটা মানে কাছাকাছি গেছে, কিন্তু তারপরেও যে খুব বেশি একটা স্কেলিং করে ইমপ্রুভ হয়েছে তা না। এই যে কিছুটা কিন্তু কমতিছে, এখন এটাকে যদি আমরা আরেকটু প্রি প্রসেস করি এবং স্কেলিংটা করি, তাহলে আমাদের এটা বের হয়ে আসবে। ওকে, সো আমরা এখন আরেকভাবে একটু দেখি যে ওইভাবে হয় কিনা। প্রি প্রসেসিং এ আমরা হাত দিচ্ছি না, আমরা শুধু মডেল স্ট্রাকচারগুলো একটু চেঞ্জ করতেছি আর কি। চেঞ্জ করে করে আমরা দেখার চেষ্টা করতেছি ইমপ্রুভ হয় কিনা। আচ্ছা, এইবার আমি মডেলের মধ্যে সিকোয়েন্সিয়াল মডেল দিলাম, যা ছিল সবই দিলাম, সব সেম, জাস্ট একটা করে ড্রপ আউট অ্যাড করে দিলাম। ইনপুটে একটা ড্রপ আউট অ্যাড করলাম, হিডেন লেয়ারে একটা, হিডেন লেয়ারে একটা, আর যা আছে সব সেম রাখলাম।
কথায় খেয়াল করছেন, নতুন আরেকটা মডেল আমি বানাইলাম, যেটার নাম দিলাম হচ্ছে বিল্ড ওয়ান মডেল। সাপোজ ধরেন ওর আগেরটা বিল্ড মডেল ফাংশন ছিল, এখন হচ্ছে বিল্ড ওয়ান মডেল ফাংশন। ঠিক আছে, এবং এএনএন ওয়ান মডেল আরেকটা মডেল আমি বানাচ্ছি একটু আগে। তো আমার মডেল সেম ছিল, শুধু মিন ম্যাক্স স্কেলে। এখন আমি মডেলের ড্রপ আউটটাকে একটু চেঞ্জ করতেছি, কিন্তু মডেল ওয়ান দিয়ে আমি এটাকে ট্রেন করব। যদি আপনারা সামারি দেখতে চান, এএন মডেল ওয়ান এর সামারি, তাহলেও কিন্তু আপনারা সামারি দেখতে পারেন আপনাদের মতো করে, নো ইস্যু। আমি মডেলটাকে কল করে আমি অলরেডি এএনএন মডেল ওয়ানে নিয়ে আসছি। সামারিটা কি? সামারি হচ্ছে প্রত্যেকটা মানে ডেন্সের পরে আমি একটা করে ড্রপ আউট লেয়ার সেট করছি, এই। ওকে, আচ্ছা। দেন এএনএন মডেলে আমি যেটা হয়েছে, এখন আমি সেম হিস্ট্রিটা সেট করব। এখন হচ্ছে এটা আমি সেম হিস্ট্রিটা, কিন্তু এটা হিস্ট্রিটা কি? হিস্ট্রি 3। আমি একটু দেখার চেষ্টা করছি, এমনকি এক্স ট্রেন স্কেলার দিলাম এবং কি ওয়াই ট্রেন দিলাম, দেখি আমার মডেলের কোনো ইমপ্রুভমেন্ট আসে কিনা। ইপকটা আরেকবার আমরা একটু কমাই দিয়ে, বা একটু জাস্ট মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মডেল 3, এবং ইপকটা আমরা 300 করে দেই। এখন যেহেতু মডেল চেঞ্জ করছি, আমরা স্কেলারটা ইউজ না করে একবার দেখি যে আমাদের যেটা অরিজিনাল মানে এক্স ট্রেন, সেটা দিয়ে মডেলটা কতটুকু ট্রেন্ড হয়। কারণ আমরা যখন প্রোগ্রামিং করি, তখন কিন্তু আমরা জানি না যে আমার কোনটাতে কিরকম ভালো আসবে, এটাই রিসার্চ। ঠিক আছে, আমাকে বারবার কোডের স্ট্রাকচারে হাত দিতে হয়। এই যে আমি এখন পর্যন্ত দেখতেছি 100-তে এসে কিন্তু 0.58, অ্যাকুরেসি লেভেল 0.72, ইমপ্রুভ, কিন্তু অ্যাকুরেসি ইমপ্রুভ হচ্ছে না। লস কম, কিন্তু কাছাকাছি আছে। আমি ড্রপ আউট করাতে কিন্তু দেখেন ভ্যালিডেশন এবং অ্যাকুরেসি কিন্তু কাছাকাছি আছে। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। আমি বলতে পারবো যে আমার এই এএনএন ড্রপ আউট মডেল ইউজ করে আমার অ্যাকুরেসি লেভেল 75, 79, 80% হয়েছে, সো হোয়াট। ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসিও কিন্তু 72%। সো অ্যাজ পার মডিউলে কিন্তু সেটা আছে, এই দেখেন ভ্যালিডেশন লস, এবং এটা চমৎকার একটা গ্রাফে আছে। তাহলে এখন আমি যদি গ্রাফটা একটু ড্র করি, তাহলে আপনি দেখতে পাবেন যে এখন তো আমার হিস্ট্রি 3, তাই না? এই দুটো একটু আগে, ডাটা ফ্রেমটা কততে আছে? আমার হিস্ট্রি 3-তে আছে। আচ্ছা, হিস্ট্রি 3, অ্যাকুরেসি, অ্যাকুরেসি, এই গ্রাফটা দেখেন, অস্থির, কোনো গ্যাপ নাই, অস্থির। সবাই কি বুঝতে পারছেন? এখন এটা যখন আমি কনফিউশন ম্যাট্রিক্স বের করব, তখন কিন্তু খুব ইজিলি আমি দেখব যে আমার এখানে ভ্যালুগুলো আলটিমেটলি হিস্ট্রি 3 লস অ্যান্ড ভ্যালিডেশন লস, কি হলো? কোনো একটা ভুল হলো। লস 0.44, 0.43, সো এটা তো আপ ডাউন করতেছে। দুইটাই খুব জিরোর কাছাকাছি, তো এই জন্যই দেখেন লস এবং ভ্যালিডেশন লস একসাথে জিরোর কাছাকাছি চলে আসছে, অস্থির। সো একটা পর্যায়ে গিয়ে লস এবং ভ্যালিডেশন লস একই সাথে চলছে। সো আউটস্ট্যান্ডিং। সো আমি এখন এটা একটু কনফিউশন ম্যাট্রিক্সটা বের করব, এবং হচ্ছে আমি একটু এটা ক্লাসিফিকেশন ম্যাট্রিক্সটা বের করে দেখব যে আমার আউটপুটটা কি আসে। এখন যেহেতু মডেল 1, আমার আহ, এখানে হচ্ছে এক্স স্টেজ দিয়ে আমি প্রিডিক্ট করব। আমরা ক্লাসিফিকেশন কিভাবে দেখি?
যেহেতু মডেল এএনএন মডেল 1টা ভালো হয়েছে, তাহলে আমি প্রেডিক্ট করব কি দিয়ে? এক্সটেজ দিয়ে। আমার স্কেলিং আর দরকার নাই, কারণ আমার এই মডেল অটোমেটিকলি ভালো করছে। সো আমার এটা প্রিডিক্টে চলে আসছে আমার ক্লাসিফিকেশন। সো আমার যে প্রিডিকশনটা সে করছে, ওই প্রিডিকশনটা যদি আমি এখানে দেখি, তাহলে কিন্তু এটা আমি একটা অ্যারে আকারে দেখতে পাবো। এবং ওই প্রিডিকশনটার সাথে আমি চেক দিব হচ্ছে কি, আমার ওই ওয়াই হেড প্রিডিকশনে একটা রাউন্ডে নিয়ে আসবে। এটা যেহেতু দেখতেই পারতেছি নাম্বারগুলো 6.23, 7.64, অনেক মানে নাম্বারের বড় বড় নাম্বারের ভেরিয়েশন আসছে। সো আমি যদি এটা নামপাই দিয়ে রাউন্ড করে দিই, তো রাউন্ড প্রিডিক্ট দিলে এটা ওয়াই হেডে কিন্তু 0 অথবা 1 একটা সিচুয়েশনে চলে যাবে। আপনি যদি এবার ওয়াই হেডটাকে দেখেন, দেখবেন এটা 0 এবং 1-এর কাছাকাছি এই দেখেন 0 এবং 1-এর কাছাকাছি। এখন আমি ওয়াই হ্যাটটাকে আমি আমার অ্যাকুরেসি চেক দিব, ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, তাইলে তো আমি কনফিউশন ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এই যে আমার ওয়াই টেস্ট হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু, আর ওয়াই হ্যাট হচ্ছে কি আমার প্রিডিক্টেড ভ্যালু। তাহলে আমি যদি দেই ওয়াও, 71টা 77টা সে ট্রু পজিটিভ, কিন্তু এখনো কিন্তু টাইপ 1 টাইপ 2 এর অনেকগুলো রয়ে গেছে। ঠিক আছে, অলমোস্ট 25% রয়ে গেছে। সো এইটাকে যদি আমি একটু, এটা যেহেতু একটু কেমন যেন আসছে, এটাকে আমি সি বন্ড দিয়ে, এই যে এসএনএস এর হিট ম্যাপ মনে রাখেন, হিট ম্যাপের মধ্যে যদি আমি এই পুরো ফাংশনটাকে ঢুকাই দিই, পুরো টুকে যদি আমি হিট ম্যাপের মধ্যে দিয়ে দিই, তাইলে এবং অ্যানোটেশন ট্রু করে দিয়ে এফএমটি, এটা আপনি যেই কালার দিবেন এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়, দিলে এটা কনফিউশন ম্যাট্রিক্সটা চমৎকার একটা ফিগারে চলে আসবে। তখন এটার উপর আপনি ডান বাটন ক্লিক করে কনফিউশন ম্যাট্রিক্সটাকে আলাদা করে ফেলতে পারবেন আর কি। ঠিক আছে, আমাদের ট্রু পজিটিভ ফলস পজিটিভ পেয়ে গেলে আমরা এখন খুব ইজিলি এটা কি ক্লাসিফিকেশন রিপোর্টটাও বের করে ফেলতে পারবো। সো আমি ক্লাসিফিকেশন, আমি আরও সি কার্ভ আজকে দেখালাম না, এটা নেক্সট ক্লাসে দেখাবো। সো আমার 200টা ভ্যালু ছিল, তাই না, 20% ভ্যালু। ওইটা দিয়ে আমি 74, আবার একটু আগে 98% আমার অ্যাকুরেসি আসছিল। কিন্তু কি আমার কিন্তু ওইখানে লস ছিল অনেক বেশি, তো আমার টাইপ 1 টাইপ 2 এর আরো বেশি হয়ে যেত। এখন আমার যেহেতু এটা ইয়ে হয়েছে, তো আমার কিন্তু অ্যাকুরেসি মানে মোটামুটি ভালো আসছে, এবং আপনার ট্রু পজিটিভ ফলস পজিটিভের রেশিও ভালো। আচ্ছা, এইখানে আপনি যদি এইবার স্কেলারটা ইউজ করেন, আপনি মনে করলে এবার মডেলটাকে আমি এই একটু ডিফারেন্ট ভাবে একটু ট্রাই করে দেখব, যে আমার ইয়ে ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভ ভ্যালু আরেকটু বাড়ানো যায় কিনা। ঠিক আছে, সো আপনি এএনএন মডেলটাকেই রান করেন। যেহেতু আমার এবার হিস্ট্রি, বাংলাদেশি ও প্রবাসী ভাইদের জানাই আসসালামু আলাইকুম। অনলাইনে বেটিং করবার জন্য ভালো কোনো সাইট খুঁজে পাচ্ছেন না? আর নয় দেরি, এখন বিউইং 365 নিয়ে এলো দারুণ এবিকে এবি একটু কথা বলি। আনফরচুনেটলি ওনার মেবি আনমিউট হয়ে গিয়েছিল। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, সো আমরা এখন তাহলে হিস্ট্রি 4 যদি একটু দেখি, আমি দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনারা বাসায় মানে আমি কিন্তু এখনো শুধু মডেলের উপরেই চেঞ্জ করতেছি। আমি এএনএন মডেলটা নিলাম, কিন্তু হচ্ছে এখানে এক্স ট্রেনের জায়গায় আমি নিলাম কি এই স্কেলার নিলাম, সাপোজ এই যে এক্স ট্রেন স্কেলার নিলাম। এইটা নিয়ে আমি আবার আরেকটা হিস্ট্রি 4 তৈরি করলাম। ঠিক আছে, এই ব্যাচ সাইজ 25-এর জায়গায় 16 নিলাম, যে একটু ইমপ্রুভ করা যায় কিনা, কারণ আমার ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভ কিন্তু এই যে টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর কিন্তু এখন অনেক বেশি আছে। এগুলাকে যত কমাইতে পারবো আমার তত হচ্ছে আমি বেটার, মানে এই দেখেন এখানে অলরেডি আমাদের 70% 80% হয়ে গেছে। স্কেলিং করে আমরা মডেলটাকে রান করতেছি, ভেরি গুড, লসও কম আছে, 80% অ্যাকুরেসি উঠছে। এই ডাটা সেটটাই আপনি মেশিন লার্নিং দিয়ে অ্যাপ্লাই করবেন। অল 12টা মডেল মেশিন লার্নিং দিয়ে আমরা কম্পারিজনে যাব, 10 নাম্বার 12 নাম্বার প্রজেক্টগুলোতে যাব। প্রতিদিন তো আমরা নতুন নতুন ডাটা সেট, ভিন্ন ভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সো এগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদের এক্সপিরিয়েন্স গুলোকে মাল্টি ডাইমেনশনে শেখানোটাই হচ্ছে উদ্দেশ্য, যে যে কোনো সেকশনে আপনি যদি ভালো করতে চান,
কিভাবে করবেন? এই যে দেখেন অ্যাকুরেসি বাড়তিছে, ভ্যালিডেশন লসও আলহামদুলিল্লাহ কমই আছে, কিন্তু ভ্যালিডেশন অ্যাকুরেসি কিন্তু আবার একটু ফ্ল্যাকচুয়েট করতেছে। 0. অলমোস্ট কিন্তু 0.8, 0.08 ব্যবধান এখনো, লসের ব্যবধান অলমোস্ট 0.0330 ব্যবধান। কিন্তু তারপরেও যে এই যে এইটাও 80% হয়ে গেছে, ভেরি গুড। 89 মানে 0.09 ব্যবধান, কিন্তু খুব বেশি কিন্তু ব্যবধান না। একটু আগে 1 ছিল, যেটা আমাদের জন্য কিন্তু খুব ব্যবধান হয়ে গেছিল। ডান, তাহলে এবার আমরা যদি এবার এ ভ্যালিডেশন, এইটা হিস্ট্রি নাম্বার হচ্ছে আমাদের 4, নট ব্যাড। ইজ ইট ইমপ্রুভ? দেখি আমাদের ট্রু পজিটিভ ফলস পজিটিভের ভ্যালুটা চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয়, কমে যায়, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার প্রপোজাল হচ্ছে এই হিস্ট্রি 4। অ্যান্ড হিস্ট্রি 4 মডেলের অ্যাপ্রোচটাই হচ্ছে আমাদের বেটার অ্যাপ্রোচ। তাইলে আমরা এএনএন মডেল 1-এই টেস্ট করব, বা এক্স টেস্ট স্কেল দিয়ে আমরা ওয়াই টেস্টের সাথে করব। একটু আগে স্কেলড ওয়াইজ আমরা করি না আর কি। অ্যান্ড দেন প্রিডিক্ট করার সময় আমরা এক্স টেস্ট দিয়ে করব, যেহেতু স্কেল ডাটা দিয়ে ট্রেন করছি, তাহলে স্কেল ডাটা দিয়ে আমাকে টেস্ট করতে হবে। দেন আমার প্রিডিক্ট যে ভ্যালুটা, সেটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট টাইপসের হবে, অনেক এই যে ফুল ফর্মে হবে। এটাকে আমাদের তাহলে কি করতে হবে? এটাকে আমাদের রাউন্ড করতে হবে, নামপায়ের রাউন্ড নামে ফাংশনটা ইউজ করতে হবে, যাতে করে আমরা 0 এবং 1-এর মধ্যেই ভ্যালুটাকে পাই। সো আমি যদি এবার ওয়াই হ্যাটটাকে দেখি, ওকে 0 এবং 1-এর মধ্যে আছে, দেখি কতগুলো পারফেক্টলি সে প্রিডিক্ট করতে পারলো। ওয়াই হ্যাট কিন্তু আমাদের প্রিডিক্টেড ভ্যালু, আর ওয়াই টেস্ট স্কেল কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালু। সো আমরা ইনপুট গুলোকে দিয়ে ইয়ে করছি, কিন্তু ওয়াই টেস্টকে আমরা যেমন তেমনই রাখছি, কারণ ওকে স্কেল আপ করি নাই, কারণ ও তো 0 আর 1-এর মধ্যেই হয়। সো আমাদের কনফিউশন ম্যাট্রিক্সে ওয়াও কমে গেছে, টাইপ 2 কিন্তু কমছে, এবং এই ফলস নেগেটিভ বাড়ছে। সো অ্যাকুরেসি লেভেলও বাড়ছে, তাই না? টাইপ 2 মানে টাইপ 2 কমে যাওয়া মানে অনেক ভালো। অ্যান্ড দেন যদি ক্লাসিফিকেশন রিপোর্টটাকে আমি দেখতে চাই, তাইলে আমার ক্লাসিফিকেশন রিপোর্ট ওয়াই টেস্টের ক্লাসিফিকেশন 85%, তার মানে ইমপ্রুভ হয়েছে। সবচেয়ে বেশি ইমপ্রুভ হইলো এইটা, উইথাউট আমাদের কোনো ধরনের ঝামেলা। এখন যদি আমি এটার ক্লাসিফিকেশন রিপোর্টের সাথে যদি আমি আরো কিছু দেখতে চাই আর কি, এই যে ওয়াই হ্যাটের ভ্যালুতে আমি মানে আউটপুট ডিভাইস 3 করে ক্লাসিফিকেশন রিপোর্ট দিলে আমার প্রিসিশন, রিকল সবকিছু কিন্তু খুব সুন্দর করে আমার এখানে চলে আসবে। আমি ইজিলি বলতে পারতেছি প্রিসিশন 91%, রিকল 77%, তাই না? সাপোর্ট ভ্যালু হচ্ছে 96, ভ্যালিডেশনের টোটাল 200টা ভ্যালু। ওকে, সো নাও একটু আরওসি কার্ভও বানাই ফেলি, যেহেতু আমার ফাইনাল হিস্ট্রি আমি পেয়ে গেছি। তাইলে আমি একটু এটা ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভের রেশিও, আরওসি কার্ভ মানে হচ্ছে হলো ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভের রেশিও, আরওসি কার্ভ, ইভালুয়েশন ম্যাট্রিক্স। এই যে এই কার্ভটা আপনারা যদি দেখেন, দেখবেন ইটস নাথিং, আমাদের যে ট্রু পজিটিভ ভ্যালু বের হইলো এবং ফলস পজিটিভ ভ্যালু বের হইলো, এই ভ্যালুগুলোর একটা কার্ভ। যদি এটা একদম উপরের দিকে থাকে তাহলে দিস গুড, আর যদি নিচের দিকে থাকে তাহলে ইটস ব্যাড। আর এই দুইটার যে রেশিও, এই যে এই যতটুকু ঘিরে কার্ভটা হবে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে AUC স্কোর, ঠিক আছে?
আরওসির আমরা জানি যে এটা হচ্ছে আমাদের একটা কার্ভ, যেটা হচ্ছে ওই ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভের রেশিও, এবং এইউসি আরওসি হচ্ছে একটা ভ্যালু, যেই ভ্যালুটাই কিন্তু পেপারে কিন্তু প্রপোজ করে। আমাকে ইমেল জিজ্ঞাসা করেছিল যে স্যার আমি কি F1 স্কোর দেখাবো না অ্যাকুরেসি। ভাই অনেক পেপারে কিন্তু F1 স্কোর অ্যাকুরেসি কিছুকেই প্রপোজ করে না, প্রপোজ করে ইউসি আরওসি কার্ভের ভ্যালু কত আসলো। 9 থেকে 1 হলে এক্সিলেন্ট, 8 থেকে 9 হলে গুড, সো আমাদেরটা গুড। ক্লিয়ার? 7 থেকে 8 হলে ফেয়ার, আর 6 থেকে 7 হলে পুওর। তার মানে আমি যদি শুধু এইউসি আরওসি স্কোরটাই প্রুফ করি, দেন আমাদের ইয়েটা কিন্তু ডান হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকুরেসি স্কোরটা যদি আমরা প্রুফ করতে পারি, তাহলে আমরা আগে কি করব, ফলস পজিটিভ এবং ট্রু পজিটিভের রেশিওটা বের করব। সো রেশিও বের করার জন্য আমার কি লাগবে, ওই সেম ওয়াই টেস্ট এবং প্রিডিক্ট লাগবে। তাহলে আরওসি কার্ভ পাইলে ফলস পজিটিভ ট্রু পজিটিভ এবং একটা ভ্যালু পাবো, এবং একটা এউসি স্কোর পাবো যেটা ওয়াই টেস্ট এবং প্রিডিক্ট থেকে আমি পাবো। আচ্ছা, এইটা পাওয়ার জন্য কি আমার একটা অবশ্যই আরও শিখাবে, এবং শিখা প্যাকেজ, এই যে এটা যেহেতু ইরোড দেখাচ্ছে, আমাকে কি করতে হবে, এই সাইকিট লার্নিং ম্যাট্রিক্সে আরওসি কার্ভ এবং আরওসি ইউসি স্কোর কি করতে হবে, আগে ইনস্টল করতে হবে। এখন তাহলে ফলস পজিটিভ এবং ট্রু পজিটিভ রেশিও পেয়ে গেলাম, এওসি স্কোর পেয়ে গেলাম। তাহলে এই তিনটা ভেরিয়েবল দিয়ে আমি এখন কি বানাবো, কার্ভ বানাবো, সিম্পল কার্ভ বানাবো, যেভাবে আমরা নর্মালি এর আগে কার্ভ বানাইছি। এই যে ফলস পজিটিভ ট্রু পজিটিভ এক্স এবং ওয়াইতে দিলাম, লেভেলে আমি এওসি ইকুয়ালস টু হচ্ছে কি এওসি স্কোরটা স্ট্রিং আকারে দিব, এক্স লেভেলে আমি টাইটেল দিব এক্স পজিটিভ ট্রু পজিটিভ, যেহেতু ওয়াই লেভেল হচ্ছে আমার নিচে, এটা ওয়াই ট্রু পজিটিভ, আর এটা হচ্ছে আমার কি এক্স লেভেল ফলস পজিটিভ। দেখবেন চমৎকার একটা কার্ভ চলে আসবে। আর এওসি স্কোর হচ্ছে 91%। আমি তখন প্রপোজ করতে পারবো ইয়াস, এক্সেলেন্ট। সবাই কি বুঝছি? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, এগুলো তো থাকবে রেকর্ডিং এ, তাই না? দেখতে হবে আবার। হ্যাঁ, রেকর্ডিং এ থাকবে, নো ডাউট। এবং আমি যতভাবেই হিস্ট্রি বের করলাম, এই ততভাবেই যে হিস্ট্রি বের করার যে একটা প্র্যাকটিস বা একটা থট, এইটা আপনি বারবার চেষ্টা করবেন। প্রি প্রসেসিং এ আমি প্রায় 5টা 6টা 8টা ক্লাস কিন্তু প্রি প্রসেসিং এ কাটায় ফেলছি। সো আপনার যে মডেলের মধ্যে চেঞ্জ আইনে যে আমি বাড়াইতে পারি আমার অ্যাকুরেসি এবং ইউসি স্কোর, এই স্কোরটা বাড়ানোর যে একটা মানে মেধা, এইটা হচ্ছে এখন থেকে আমরা 14তম ক্লাস পর্যন্ত শিখবো, যে আমার মডেল লেভেলে কিভাবে ইমপ্রুভ করা যায়। কিন্তু আমার প্রি প্রসেসিং এ কতভাবে ইমপ্রুভ করা যায়, এটা কিন্তু আমি গত 7টা ক্লাসে দেখাই দিছি। যার কারণে এখন আপনারা সবাই কিন্তু ডেটা অ্যানালিস্ট, এখন ডেটা সায়েন্টিস্ট হওয়ার দিকে আগাচ্ছেন। সো আই কুড রিকোয়েস্ট টু অল যে আপনারা আপনাদের লিঙ্কডইন যাদের নাই তারা খুলে ফেলেন, এবং লিঙ্কডইনের মধ্যে আপনি আপনার প্রোফাইলে অ্যাড করেন ইউ আর দ্য ডেটা অ্যানালিস্ট। এবং আপনার যেহেতু অলরেডি নাজমুল ভাইয়ের একটা প্রজেক্ট হয়ে গেছে, সবাই একটা দুইটা প্রজেক্ট করেন, অ্যাসাইনমেন্ট দুইটা এমনভাবে করেন, দুইটা ভিডিও করে সাবমিট করে দেন অ্যাসাইনমেন্টের 8 তারিখ লাস্ট ডেট, যাতে ওই অ্যাসাইনমেন্টে আপনি দুইটা আপনার প্রজেক্ট প্রোফাইল হিসাবে ইউজ করতে পারেন লিঙ্কডইনে। তাইলে দেখবেন আপনার ধামাধাম কাজ আসা শুরু হয়ে যাবে অনলাইনে, পেইড কাজ। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা অলরেডি সবাই পেইড কাজ করতেছে এখন। সো আই ওয়ান্ট টু রিকোয়েস্ট টু অল যে সবাই একটু সিরিয়াসলি, আমরা ডেটা সায়েন্টিস্টে ঢুকতেছি আস্তে আস্তে, সবাই রেগুলার ক্লাস কিসের কাজ? করব। ডেটা ডেটা অ্যানালাইসিসের কাজ, কিসের কাজ পাই? ডেটা অ্যানালাইসিসের বাইরের কাজগুলো আসে, বিভিন্ন ফার্মের অডিট ফার্মের অ্যানালাইসিস গুলো আসে। আচ্ছা, কি কি মডেল, স্যার এই মডেল তো অনেকগুলো করাইছেন প্রি প্রসেসিং এর, নাকি কি কি মডেল করাইছেন এগুলো একটু আপনার নাকি? আগের ক্লাসগুলো দেখা লাগবে। আপনার নাম কি, ও, আপনার নামটা একটু লিখলে ভালো হতো, এ বি লেখা শুধু। ও, কে তা ওই সিলেটের ভাইয়া আহ, নাকি ম- আপনি? আহ, হ্যালো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মডেল মডেল তো অনেকগুলো আছে, কোনটা কোনটা করেছিলেন আর কি সেটা দিয়ে। হ্যাঁ, ওই আচ্ছা, আগের গুলো আপনি দেখে দেখে ইমপ্লিমেন্ট করেন, একটা এই দুইটা অ্যাসাইনমেন্ট করলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। মেশকাত, কিছু বলবা? মেশিন লার্নিং এ আমাদের স্যার আমি হ্যাঁ, বলতেছি যে আমাদের হচ্ছে মডেল মূলত প্রিভিয়াস ক্লাসগুলো যদি রেকর্ড গুলো আপনি দেখেন তাহলে একটু ক্লিয়ার হবে আপনার। হচ্ছে আমরা মেশিন লার্নিং এ যতগুলো মডেল ক্লাসিফায়ার ছিল, রিগ্রেশন এবং ক্লাসিফিকেশনের
সবগুলো মডেলই আমরা এক্সপ্লেন করছি। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে ডিপ লার্নিং এর দিকে ঢুকতেছি। আচ্ছা, ওকে। আর তো আপনি প্রিভিয়াস ক্লাসগুলো যদি একটু রেকর্ড গুলো দেখে নিতেন তাহলে এভরিথিং ইজ ক্লিয়ার। আর কোনো অবজেকশন থাকলে গ্রুপে বলেন, ওই যেভাবে নাজমুল ভাই রেসপন্স করে, হিমেল রেসপন্স করে, দেন ডোন্ট ওয়ারি, আমাদের সবাই একটা আমরা টিম, চেষ্টা করব সবাই সবাইকে অ্যান্সার দেওয়ার আর কি। ঠিক আছে, শুধু আমি অ্যান্সার দিব না, আমরা যারা শিখে ফেলছি আমি সবাইকে হাম্বল রিকোয়েস্ট করব সবাই যাতে গ্রুপে একটু একজন একজনকে কোঅপারেট করি। সো থ্যাঙ্কস। সো আজকের মতন শেষ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। না, আমি ওই হ্যাঁ আমি অতটা ভালোভাবে ক্লাস করি না, তো এই জন্য জিজ্ঞাসা করছি আমার কি কি জিনিস শেখানো হচ্ছে। হ্যাঁ, ওগুলা একটু দেখতে হবে আর কি। হ্যাঁ, দেখে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, thank you. ঠিক আছে, হ্যাঁ। সামনে শুক্রবার। জি জি ইনশাআল্লাহ।